জান্নাতুল ফেরদৌস বৈশাখী। বৈশাখী মানে ডাকনাম হচ্ছে বৈশাখী। হ্যাঁ। বর্তমানে বয়স কত? 16 বছর। 16 বছর বয়সে আপনি তো মানে তোমাকে আমি তুমি করেই বলবো, যেহেতু তুমি আমার বয়সে অনেক ছোট। হ্যাঁ। তো এইরকম একটা বয়সে আসলে জীবন গল্প বলা, কী বা জীবন গল্প, কেনই বা আসলে ও আমাদের আজকে লাখ লাখ মানুষের মুখোমুখি হয়েছে, সেগুলো নিয়ে কথা নিশ্চয়ই হবে। তবে আপনারা জানেন যে আমরা সাধারণত প্রাপ্তবয়স্ক না হলে জীবন গল্প আসলে প্রচার করি না, তবে দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম, কিছু কিছু গল্প থাকে খুবই এক্সেপশনাল। সেই জায়গাটি থেকে আমরা আজকে ওকে লোক সমাজের মুখোমুখি করছি। তো বৈশাখী জন্ম জেলা কোথায়, কোন জেলায় জন্মগ্রহণ করেছো? গোপালগঞ্জ। ভালগা। ভাঙ্গা। ওকে, ঠিক আছে। বর্তমানে কোথায় থাকছো? এখন থাকি কেরানীগঞ্জ, পুরান ঢাকার ওদিকে। হ্যাঁ, পুরান ঢাকার ওদিকে। ওকে, ঠিক আছে, শুরু করো তুমি একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে বলতে চাও। আমার মা বাবা গ্রামেই থাকতো, আমাদের গোপালগঞ্জ এখানে। তো আমি এরকম ভাবে, আমার বাবা মানে খুব নেশাখোর ছিল, অ্যাডিক্টিভ টাইপের, মানে খুবই। তো আমার আরো 2টা ভাই হয় আগে, আকাশ, বড় ভাই আকাশ, ছোট ভাই তমা। আমি আর কি মেঝো, আমি হই। তো আমার যখন আমি হই নাকি, তখনই নাকি আমার বাবাই নাকি আমার মার উপরে মানে খুব টর্চার করে, যে কেন একটা মেয়ে হইলো। একবার নাকি আমাকে মানে ছুঁড়ে ফেলে দিয়েছে বাগানে। আচ্ছা, হ্যাঁ। তো এখান থেকে তোমার বাবা পেশায় কি ছিল? পেশায় কিছুই করতো না, মানে জেলের ছিল, কখনো মানে জেলের কাজ করতো, কখনো এটা করতো, কখনো সেটা করতো, আর অল টাইম নেশাই করতো। মানে আজকে খাওয়ার মতো খাবার আছে, কালকে যে কি হবে তার সেটা মানে সে ইয়া করতো না। তো যখন আমার বয়স আস্তে আস্তে বাড়লো, 1.5 মাস হলো, তো আমার আবার আমার মারা হচ্ছে 4 বোন, আমার মা হচ্ছে সবার ছোট, আর আমার খালা হচ্ছে 3 নাম্বার আর কি। তো আমার খালার বিয়ে হয়েছে, তার বেবি কনসিভ হচ্ছিল না, অনেক বছর হয়ে গেছে বিয়ের। তো এইভাবে একটা চাপ ছিল। তো হওয়ার পরে সে গ্রামে যায়, শুনে আমার কাহিনী, যে নেক্সট আমার কি হবে, আমার ফিউচারের কথা চিন্তা করে সে আমাকে নিয়ে আসে। 1.5 মাস বছর বয়সে নিয়ে এসে নিজের মেয়ের মতোই লালন পালন করে। আর আমার আম্মু, মানে আমার আম্মুর যে আছে না, যে কখনো আমার প্রতি যে একটা মায়া তৈরি হবে, যে না ও আমার মেয়ে, ওর একটু এক্সট্রা কেয়ার করতে হবে বা ওর একটু খোঁজ খবর নেই, এরকম কখনোই হয় নাই। ঢাকা শহরে যাই, আমার খালা ঢাকায় গুলশান 2 থাকে, তো ওইখানে আমি লালন পালন হই। তো আমার মার আবার একটা ছেলে হয়। তো সেই ছেলেটা এখন আমার বাবা কোথায় ধরতে গেলে এখনো বাচ্চা আছে কি মারা আছে আমি যাই না, কারো খবরই তেমন একটা যাই না, শুধু মার খবর জানি। তো মার আর কি বিয়ে হয়ে যায়। ছোটবেলায় আমার খালা খালু যে মা বাবা, তাকেই আমি মা বাবা বলে চিনতাম। তো আমাকে খুব আদর করতো, মানে আমি কিছু একটা মুখে বলার আগে, আমি খুব শৌখিন, কিন্তু মুখে বলার আগে মানে আমাকে সেটা এনে দেওয়ার জন্য সবসময় ট্রাই করতো। বিয়ে হয়েছে কি একটা লোক বিডিআর বলে, যে আর্মি বিডিআর রিটায়ার্ড হয়েছে, তার আগে আর একটা ওয়াইফ আছে, একটা ছেলে আছে অনেক বড় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কমপ্লিট করছে, আমার মাকে আর কি বিয়ে করছে যে কোনো কারণে। তো ওই ঘরে এখন একটা মেয়ে আছে, নাম সাদিয়া, 10-11 বছর বয়স। গ্রামের বাড়িতে যখন বেড়াতে গেলাম, তো যাওয়ার পর এখানে আমাকে অনেকেই আমার খালাকে মানে বলতো আমাকে যে এখনো ওকে রাখছো বা এখনো ওকে পালতেছো, তোমার এখনো বাচ্চা হয় নাই। তো আমি এগুলা জাস্ট কেয়ার করতাম না, মানে বুঝতামই না কেয়ার কি, বুঝতামই না যে কি। তো আমাকেও জিজ্ঞেস করতো যে তুমি কি ওনাকে এখনো মা বলতেছো বা এখনো মা বলে ডাকো? তো আমি বলছি ডাকবো না, কাকে ডাকবো, আপনাকে, ওনাকে না মা বলে ডাকলে। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো এরকম আসতো, আমাকে এসে দেখে যেত। আচ্ছা, মানে আপনার খালাকে আপনি মা বলে ডাকতেন? হ্যাঁ, মা বলে ডাকতাম, বিকজ আপনি ওখানেই বড় হয়েছেন, তো ওনাকে মা হিসেবে জেনেছেন। জি, তারপর এভাবে আস্তে 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 মা যে খালা, সে মানে সে অনেক মডার্ন ছিল। তো সে আমাকে পালছে খুব শৌখিন ভাবে, অনেক আদর আল্লাহ দিয়ে। তো ফার্স্টে ভর্তি হয়েছি বাড়িদারা শিশু মঞ্চ কেজি অ্যান্ড হাই স্কুলে, ওইখানে ভর্তি হলাম, ওখানে পড়াশোনা। তারপরে পাশে যে কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, ওটা এখন সরকারি হয়ে গেছে, তো ওইখানে 10 পর্যন্ত আর কি পড়া। তো এরকম আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমি ক্লাস 5-এ আমাদের কালাচাঁদপুর স্কুলে ভর্তি হই। তো ওই স্কুলে ভর্তি হই, তো তখন আমি শুনতে আমরা আবার দেশে গেছি, গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো ওইখান থেকে আসার পর শুনি যে সে বেবি কনসিভ করছে। ওকে, তো এইখান থেকে আর কি শুরু গল্পটা, এখান থেকে।
আচ্ছা, কারণ বেবি কনসিভ করেছে মানে হচ্ছে আপনার খালা বেবি কনসিভ করেছে। হ্যাঁ, সেই বয়স কত তখন আপনার? আমার তখন 10 বছর, 5-এ পড়ি। 5-এ পড়ো তুমি ওই সময়? হ্যাঁ, তখন আমি 5-এ আর কি উঠবো, মানে উঠে গেছি আর কি। ওকে। তো আমি তো খুব, আমাকে মানে একসাথে শুতে দেবে না, আমার রুম সবসময় আলাদাই ছিল, তারপর আমি আমার মার সাথেই শুইতাম, মানে খালার সঙ্গে। খালা, হ্যাঁ ওই তো খালা, তার সাথে শুতাম। তো আমার শুয়া কি অতটা খারাপ ছিল না, ঘুমানোটা আবার অতটা ভালোও ছিল না। তো সে ভয় পাচ্ছিল যে আমার এত বছর পরে একটা বাচ্চা হবে, যদি কোনো একটা ও মাধ্যমে। ও আচ্ছা আচ্ছা, মানে কনসিভ করার পরে তোমাকে আলাদা একটা রুমে দিয়ে দিয়েছে যে তুমি ওখানে ঘুমাও। আচ্ছা, মানে সবকিছু আমার আলাদা হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। তো এরকম তো আমি খুব কান্নাকাটি, মা আমি তোমাকে ছাড়া শুবো না, মা আমি তোমাকে ছাড়া ঘুমাবো না, কিছুতেই না কিছুতেই না। তো আমিও তো যাবো না, আর সেও আমাকে যাওয়াই ছাড়বে, যে তোকে যাইতেই হবে, তখন তুমি থেকে তুই, তোকে যাইতেই হবে। তা সেরকম তো আমি যাবো না, খুব কান্নাকাটি করতেছি। যে আমার খালু বাবা, সে আমাকে এতটা মারলো, লাইফের ফার্স্ট অনেক মোটা একটা লাঠি দিয়ে মারার পরে আমাকে আলাদা রুমে রাখলো। আমি এমনি পাই ভয় পাওয়ার ফলে কি আমি খুব কান্নাকাটি করলাম, সারা রাত আমি চিল্লাইছি, মা তুমি কেন আমাকে ছেড়ে দিলে বলো, আমি তোমার বুকে শুবো মা, মানে অনেক কথা বলছি। পাশে তখন টিন সেট বাসা ছিল, তো পাশের রুম থেকে আর কি শোনা যায়। তো একটা মহিলা বলতেছে যে সারা রাত মেয়েটা এভাবে ঘুমায় নাই, সে তার মতো সে ঘুমায় গেছে, চিল্লাইছে মেয়েটা আর এভাবে কান্নাকাটি করছে মার কাছে যাওয়ার জন্য। তো যাই হোক, এক পর্যায়ে সকাল হলো, তো এরকম মানে খুব অ্যাভার্ড যে বাচ্চা হ্যান ত্যান। তো যখন বাচ্চাটা, আমার মা আসলো আবার মাঝখানে, যে এখন তো সে প্রেগনেন্ট, কাজ টাজ করতে হবে, মানে আপন মা। হ্যাঁ, আমার যে আপন মা নাম সেলিনা। তো সে আসলো, আসার পর কাজ, ওই যে তার মেয়ে হয়েছে ওই ঘরে, মেয়েকে নিয়ে আসলো, আসার পর কাজ টাজ করতো। তো তখন আমাকে আমার মা একদিন ডাকে বলতেছে, জানো আমি তোমার কি হয়? হ্যাঁ, তুমি তো আমার খালামণি হও, তুমি আমার ভালো খালামণি, ছোট খালামণি আমার। না, আমি তোমার মা হই। মা হও? কেন মা হবো, আমার তো মা আসছে। বলছে না, আমি তোমার মা হই। তা বলছি কেন তুমি, মানে আমি তর্ক করতেছি, খুব জিতছিলাম, কেন না তুমি আমার মা হও না, কেন বলতেছো এগুলো, আমি জানি তো হ্যান ত্যান। সে আবার আমার রুমে শুইতো, তো আমি তাকে শুইতে দিতাম না। আসলে কি, হ্যাঁ ওনারা গ্রামের থেকে আসছে আর আমি ঢাকা শহরে থাকি, আমি কেন শুইতে দিব আমার সাথে? হ্যাঁ, আর আমার খালা কি, মানে আমার যে মা, আপন মা, সে আবার কি মানে একটু নোংরা টাইপের, মানে গ্রামের তো, মানে অত কিছু বুঝতো না। 2 রুমের নেওয়ার জন্য আর কি আমরা ফার্স্টে টিন সেটও না, এটা মোটামুটি ভালো একটা। তো যাই হোক, আস্তে আস্তে হ্যাঁ তুমি আমার সাথে ঘুমানোর জন্য, আমার থেকে একটু পটায় চকলেট বা এটা নেওয়ার জন্য, মানে আমার তখন ধারণা এটা ছোট তো, এগুলোর জন্য মনে হয় তুমি এরকম আমাকে ভাও দিচ্ছ, এক কথায় ভাও দিচ্ছ। বলছে না, আমি তোমার মাই হই। তো আমার নানু এখন নাই, মারা গেছে। আমার নানু বলছে কি, পুরাটা খুইলা বললো যে ওর আর কোনো সিচুয়েশন ছিল না, তোমাকে দিয়ে দিচ্ছে, তুমি 1.5 মাস তোমার মার কাছে ছিলা, শুধু 1.5 মাস ছিলা, আজ হয়তো তোমার মার কাছে থাকতে, এরকম তোমার 2টা ভাই আছে। তো আমি না ফার্স্টে কিছুটা বিশ্বাস করছি, কারণ আমার মা, আমার যে খালা, সে তাকে, আমার আবার একটা খালা তো ভাই আমার সাথে ছিল, পারভেজ নাম। তো সে খালা বলে ডাক দিছে, তো আমি ফাজলামি করে ডাক দিছি কি, হ্যাঁ খালা, হ্যাঁ দাও ভাত দাও। সে বলে হ্যাঁ তোমার তো খালাই। হ্যাঁ মা কি বলো, খালা কেন? না ওই কিছু না। তো এরকম তখন একটা আসলো যে সত্যি মনে হয়। আস্তে আস্তে আমার মা আমাকে বলতে লাগলো, মা এটা ছিল, তুই পড়াশোনা করে অনেক বড় হয় মানুষে আমার কাছে আসবি। তো এরকম আস্তে আস্তে বাচ্চাটা যখন হইলো, আমার নানু আমাকে বলে কি, তোকে না ওই বিছনায় পর্যন্ত উঠতে দিবে না, জানিস, তোকে এইটা করবে ওইটা করবে, তোমার খাবার ছুটাই দিবে, তোমাকে দিয়ে সব কাজ করাবে, এটা করবে সেটা করবে। তো আমার মনে হলো না, আচ্ছা তাই, ঠিক আছে, এরকম কেন হবে, থাক, মাই তো বাবাই তো, এরকম কেন করবে। আমার খালু আবার খুব ফর্সা, আমার খালা আবার একটু ডিপ শ্যামলা, তো মেয়েটা হচ্ছে একদম কুচকুচে কালো। তো যাই হোক, সবার আদরের মনি সবার। আর আমার খালাকে খুব মিষ্টি আনলো, পছন্দ করতো, মিষ্টি আনলো। তো আমি সবাইকে বিলাইতে গেলাম যেভাবে, যে দেখো আমার অ্যাম্বুলেন্স থেকে যখন নামলো, আমি ধরতে নিলাম, এই ব্যথা পাবে, ছাড়ো ছাড়ো ছাড়ো, হ্যান ত্যান, বিছানায় বসে যে আমি একটু আদর করব। আমার নানু, এই সরো সরো সরো। আমার খালা যখন মানে হয়েছে মেয়েটা, তখন নাকি আর কি বুকে দুধ পাচ্ছিল না, তো রুম থেকে বের করে দিত, খুব খারাপ ব্যবহার করতো, স্যাং স্যাং বলে যাকে, বের হতো। আমি বাহিরে একটা যেতাম, বসে কানতাম কি, ইস আমি হয়তো আমার মাকে হারায় ফেললাম। তো মানে আমাকে যেই দেখে সেই বলে, তোমার কিছু একটা হবে, জানো, তোমার কিছু একটা পরিবর্তন হবে। তা আমি আবার হোগা, আমি জানি না হোগা কি, তাপটা দেখি, তো এরকম হয়ে যাক, যা হবে হবে। তো এরকম ছোট ছিলাম। তো যাই হোক, পড়াশোনা আস্তে 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 আদরটা আস্তে আস্তে উঠলো। আমার খালা খুব আদর করে তাকে, আর আমাকে কিছু হইলেই
খুব বকাঝকা করে আস্তে আস্তে যে ইগনোর অ্যাভয়েড বলে সেটা উঠে আসে। তো খালুর আবার কি বলতেছে যে গুলশানে এমনি যখন বেবিটা হইলো মানে উড়াধুরা খরচ করছে সে, মনে হয় 2-3 মন খালি, মানে এলাকার সবাই মানে মিষ্টি পাইছে এরকম। বিয়ের কত বছর পরে এরকম আপনার বাচ্চাটা হয়েছে ওনার 20 বছর পরে। ও ওকে, আচ্ছা, তো সেই জন্যই বেশি খুশি ছিল আর কি। হ্যাঁ বেশি, মানে অনেক খুশি, শুধু খুশি না অনেক খুশি ছিল। তো আস্তে আস্তে আমি স্কুলে যাই। আমার তখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন আমার একটা ফ্রেন্ড ছিল স্বর্ণা, শিপা আর মিম এখনো আসছে। ওরা বলতেছে হে তোর বোন হয়েছে, হ্যান ত্যান, সব শেষ। এই যে মনে কর তোর আদর গুলো, কেন আদর যাবে, আমার বোনকে কত আদর করবো আমি। বলছি তুই তো জানিস সব। হ্যাঁ জানি সব। তো বলে কি এক কাজ কর, তোর তো খুব কষ্ট। আমি বলছি কই, তখন আবার কষ্টের ইয়াগুলো চলে আসতেছে যে একটু টর্চারের শিকার হচ্ছি। তো বলছে তোর তো খুব কষ্ট, তুই এক কাজ কর, তুই না সিগারেট খা। আস্তে আস্তে আমাকে ড্রাগে নিয়ে যায়, তুই না সিগারেট খা, স্মোকটা একটু ট্রাই কর। আমি বলছি না রে। তো ও যখন খাইছে, ও আবার স্বর্ণা মেয়েটা যে, তো আবার রিলেশন করতো, ভাইগাও গেছে অবশ্য, মানে পালাই চলে। তো ও আবার রিলেশন করতো, মানে বেশ একটা ভালো ছিল না, মানে ফিজিক্যাল করতো হ্যান ত্যান। তো ও যখন খায় তুই খুব কাশে, দোস্ত তোর কি খুব প্রবলেম হয়? হ্যাঁ খুব কাশি হয়। না রে আমি না খাবো না। আরও যখন খাই তো ওর সাথে স্মেলটা থাকতো, না রে মা বুঝে যাবে বা খালা বুঝে যাবে, খবর আছে, না খাবো না, আচ্ছা খাইলাম না। তো যাই হোক এরকম বলতো যে তোকে তো এমন করে তুই তাহলে কি করবি? আমি বলছি কি করবো, এখানেই থাকবো, একদিন তো আদর করবে। তো আমার বাবাটা আবার আদর করতো তখন মানে খালু, সেই শুধু আমাকে একটু আদর করতো, আর কেউ না। এরকম আদরটা তো আস্তে আস্তে বড় হই। তো এখানে আবার কি যে এখানে যে একটু অনেক টাকা খরচ হয়ে যায়। তো খালু বলে কি ভাসানটেক মিরপুর 14 ভাসানটেক দেওয়ানপাড়ার ওখানে আমরা শিফট হই। ওইখানে আমি আবার ভাসানটেক হাই স্কুলে ভর্তি হই, উচ্চ বিদ্যালয় যেখানে ভর্তি হই। ওইখানে পড়াশোনা করতে আমি, আমার আবার খালার আবার একটা ফ্রেন্ড ছিল, ছেলেটা হিন্দু বাট নাপিত। আমরা যে ওই যে টিনসের পাশেটা থাকতাম, তার সামনে সেলুনের দোকান ছিল। তো তাকে নিয়ে আমার খালু খুব জেলাস ফিল করতো, মানে সেই ছেলেটা কি আমার খালাকে খুব লাভ করতো। আর আমি অনেকের মুখে থেকেই শুনছি যে বেবিটাই নাকি তা, এটা আমি বিলিভ করি নাই কখনো। যাই হোক এটা তাদের ব্যাপার। তো ছেলেটার সাথে আমার খালা মানে সবকিছু শেষ করে দিতে চাই যে তোর জন্য আমার সংসারে আগুন লাগবে। আমাদের ওই বাসায় তো আসতোই, আগে আসা দেওয়া ছিল। তো ওই ভাসানটাকে একদিন আসছে, তো আমার খালা আমাকে ফোন দেয়া ধরাই দেয়, যেন আমি ঠিকানাটা বলি আমার মাধ্যমে আসে, জানি আর কোনো প্রবলেম না হয়। তো ধরা দেয়, হ্যাঁ মামুনি, আমাকে সবাই জান্নাতমণি, হ্যাঁ জানুমণি তুমি কোথায় থাকো তোমরা এখন, আমাকে ছেড়ে চলে আসলা? হায় হায়, না আমরা তো যে দেওয়ানপাড়া আছি, হ্যান ত্যান, এই যে মরিয়ম পাড়া নাকি এখানে একটা প্রভাবশালী মহিলা, এই তার এলাকা। হ্যাঁ, তো বলছে ঠিক আছে আমি আসবো তোমার সাথে দেখা করতে। তো এরকম আসতো। তো তাকে নিয়ে পাশের একটা মহিলা একটু প্যাচ লাগাই দেয় আমার খালু। তো ওইখান থেকে আমরা চলে আসি। প্যাচ লাগাই দেয় বলতে ওইখানে আবার কিছু ছেলে পেলে, মানে আমার খালার উপরে কেন যায় না রাগ ওই মহিলা দুইটা। তো আমার ওখানেও কটা ছেলে লাগাই দেয়, যাদের আমি স্কুলে যেতে পারি না, ছেলেগুলো আইসা খুব ডিস্টার্ব করে, ইফটিজিং এ অনেক খারাপ একটা অবস্থায় চলে যায়, যে ছেলেগুলা যে অফার করতে থাকে আমাকে রিলেশন করবো হ্যান ত্যান। তো যাই হোক আমরা এখান থেকে চলে আসি আবার ব্যাক গুলশানে। তো আইসা এখানে পড়াশোনা ওই যে বাদ 6 মাস 6 পর্যন্ত, 6টা ভালো মতো পড়া হয় নাই। তো 7-এ ভর্তি হব। তো যাই হোক বাসার সব কাজ টাজ সব করতাম। খালা কি সবসময় ওর জন্য কিছু একটা এক্সট্রা রাখতো, বলতো কি তোকে তো ছোটবেলায় কত আছে না যে কিশোরের যে একটা পুষ্টির ব্যাপার, আমার দিকে যে না এসব কিছু কেয়ার করতো না, যে ওর এটা লাগবে বা ওর ওইটা লাগবে, এরকম কিছুই না। এই নুসাইব ভালো কিছু একটু হয়েছে, সব একটু খাইলো, এইটা নুসাইবার পরে যে ওটা খাবে বা আমার যে খেতে ইচ্ছা করবে, বা আমার মানে হচ্ছে যে ওনার মেয়েটা, হ্যাঁ নুসাইবা, এটা ওর। তো আমার খুব খারাপ লাগতো জিনিসটা, কম বয়স আর ফ্রেন্ডরা বুঝাইতো। তো যাই হোক আস্তে আস্তে খুব একটু টর্চারের ইয়াতে ছিলাম। 7-এ উঠলাম, কিছু হইলেই মানে আমাকে এতটা মারতো মানে যা পাইতো হাতের কাছে। মানে এখনো আমার মানে বডির প্রত্যেকটা জায়গায় ব্যথা। পানি ঢালতে গেছি, পানিটা হাত থেকে একটু পড়ছে, সেজন্যই একটা থাপ্পড় খাওয়া লাগবে, একদম মাস্ট খাওয়া লাগবে। মানে কথায় গায়ে হাত তোলা, হ্যাঁ কথায় গায়ে হাত তুলতো। আর একটু ভাইবাও নিত না যে ও বড় হয়েছে, একটা মেয়ে মানুষ, না এরকম না। 7-এ উঠি এরকম কষ্ট। তো 7-এ উঠি লাস্ট দিক দিয়ে একদম। তো আমরা ওই বাসাটা ছাড়ি। এখন আমরা একটু টাকার সমস্যায় পড়ে গেছি, কারণ আমার খরচ আমাকে তো একদম বিয়ে দিয়ে দিবে। তা আমার খরচ, আমার খালুর আবার কথা কি না থাক পড়তে থাক,
এসএসসির পরে তো জানি হিসাব করা যে 16 বছর হবে, এইচএসসির পরে ওর 18 বছর হলে ওকে একটা সরকারি জব দিয়ে দিব, ওর নিজের লাইফ নিজে করবে। ওকে, তো ওই তো আবেগের বয়স, ফ্রেন্ডরা ছিল, এটা বলে ওটা বলে কদিন পর পর যে তুই একটা রিলেশনে যা, তুই তো এরকম সেরকম, তোর উপরে ক্রাশ খাইছে। আমি কেয়ার করি নাই। 7-এ আমরা 7 তলা একদম ছাদের উপরে বাসা নিয়ে, আর আমাদের 5 তলা একটা ছেলে থাকে, ওই ফার্স্ট লাভ। ছেলেটার নাম নাইমুল হাসান সিজান আর কি, সবাইকে সিজান বলে ডাকতো। আচ্ছা, আমরা যেদিন বাসায় উঠি ওই দিন ছাদের উপরে ছিল, আমরা সবকিছু আমাদের মালামাল সেট করি। তো সেই দিন ওকে দেখে কেন জানি আমার মানে মনে হলো কি মানে কত আগের যেন চেনা, কত কিছু জানি, যে খুব অনেক অনেক মানে আস্তে আস্তে এতটাই ভালো। পর ও 5 তলায়, আমি 7 তলায়। তো সিজান, ওর একটা বোন আছে নাম সিনিন্না, ওর বাবা পুলিশে চাকরি করে, আচ্ছা, চিটাগাং। ওর মা, ওর বোন আর ও থাকে এখানে, ওর বাবা ওইখানে কোয়ার্টারে থাকে। তা তো আস্তে আস্তে এরকম ও আবার, আমি তখন ও আমাদের স্কুলে তখন 9-এ পড়ে, আমি তখন 8-এ উঠবো আর কি, 7-এ। আমাদের আর কি এলাকায় আমাদের একদম গেট সোজাই একটা মাঠ, তো মাঠের ওখানে আরিয়ান স্যার কোচিং করাতো। তো আমি ওখানে ভর্তি হয়ে গেলাম, যে পড়াশোনা আবার তো স্টার্ট করছি, তো পড়াশোনা তো ওইখানে ও বসে থাকতো। ও কি খুব খারাপ ছেলে ছিল, আমি জানতাম না, মানে দেখে খুব ইনোসেন্ট মনে হয়, খুবই আমাকে দেখে না টোন করতো, মানে 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 আমার ফ্রেন্ডরা মিম আবার খুব মডার্ন ছিল। আমি মানে এতটাই ছিলাম, মানে আমার ঘরে কখনো লিপস্টিক পর্যন্ত কিভাবে দিতে হয় এটা আমি জানতাম না, কাজলটা হালকা জানতাম, আমার খালা খুব মডার্ন ছিল, বাট আইলাইনারটা চিনতাম না, এরকম কিছুই ছিল না। ওখানে গেলাম, তো সিজন কি আসে না যে একটা মডার্ন মেয়ের সাথে যদি খ্যাত বলতো, যেটাকে খ্যাত মেয়ে যদি যায় স্বাভাবিক হাসবে। তো একদিন দুদিন আমার ফ্রেন্ডরা খেয়াল করলো যে হাসে, আমি বললাম কি দোস্ত এই ছেলেটাই তো সেই ছেলেটা। আমি বলছি ওকে আমার ভালো লাগছে, বলছে ভালো লাগছে, এটাকে ক্রাশ বলে। আমি বলছি কি বলে? ক্রাশ। আমি বলছি আচ্ছা এটাই ক্রাশ? বলছে হ্যাঁ এটাই ক্রাশ। তো হাসে, তো বলে কি এই যে দেখছিস তোকে দেখে ও হাসে, ও তোকে লাইক করে, দেখ ও তোকে, কিন্তু ওকে দেখে হাসে যে ওর সাথে আমাকে ওকে দেখে হাসে, ও না তোকে দেখে হাসে রে, তোকে পছন্দ করছে, এই তো তোর ফার্স্ট লাভ এবার সাকসেস হবে। তো যাইতাম, তো 6টা থেকে 9টা পর্যন্ত হইতো রাত কোচিংটা। তো ওইখানে বসে থাকতো, তো আবার 8টার সময় চলে যেত। তো প্রতিদিন একটা এক্সকিউজ দিতাম, স্যার আমার পেট ব্যথা, এটা ওইটা, আমি দেখা যাবো, দেখে বের হবো, দেখে ঢুকবো, দেখে বের হবো, তো এরকম। তো এরকম কোচিংয়ে তো স্টাডি করতেই থাকলাম। তো স্কুলে যেতাম, তো ও আর কি আস্তে আস্তে বুঝলো কিভাবে, ও ছাদে যাইতো, ছাদে ওর মেয়েদের সাথে কথা বলতো, ফোনে ওর গার্লফ্রেন্ড মানে জিসান মেয়েদের সঙ্গে কথা বলতো, জিসান না সিজান, হ্যাঁ সিজান মেয়েদের সাথে অনেক কথা বলতো। আমি ওর দিকে মানে মুগ্ধ হয়ে তাকায় থাকতাম। একটা ছেলে কিন্তু বুঝে যে একটা মেয়ে তাকে ফলো করতেছে, ও যেদিক দিয়ে। আপনি ক্লাস 6-এ পড়েন? 7 ক্লাস 7-এ। ওকে, আমাদের ক্লাস হচ্ছে কালীচাঁদপুর স্কুল, তো এখানে মেয়েদের হচ্ছে 7টা থেকে ক্লাস 12টা পর্যন্ত, আর ছেলেদের 12টা থেকে 5টা পর্যন্ত। তো আমি আবার আরেকটা কোচিং করতাম ওই স্কুলের স্যারের এখানে। যাই হোক, তো আমি 6টা থেকে 6টায় আর কি বাসা থেকে বের হতাম, তো 7টায় ক্লাস, তো 12টা এসে। তো আমি কি করতাম, আমাদের কি 12টার 10 মিনিট আগে একটু মেয়েদের ছেড়ে দিত, কারণ ছেলেরা ওইখানে মানে ক্লাসে প্রত্যেক ক্লাসে মানে ব্যাগ টেক রাখতো, তো 10 মিনিট আগে ছেড়ে দিত। তো আমি না 10 মিনিট পরে বের হতাম, মানে ঘোরাফেরা করতাম স্কুলে, যে ওকে একবার দেখবো। আর মিমকেও সাথে রাখতাম, দোস্ত তুই থাক, আমার হাত পা কাঁপে যদি কিছু একটা বলে। ও আবার খুব রাগী সিজান। আচ্ছা, আর মিম বলতো কি আরে হয়েই তো গেল তোর কানেকশন, তুই এত ভয় পাস কেন? ও আচ্ছা ঠিক আছে। তো তো আবার বলতেছি কি আমি আবার স্কার্ফ বানতাম, এই তুই না আর হিজাব বানবি না কেন? না তুই চুলে এখন একটু স্টাইল দিবি। তো ঠিক আছে দিব। তো কিভাবে দিব, কিভাবে চুল বানবো? প্রতিদিন আমি কি করতাম, আমার আবার একই বাসায় থাকতাম, তো মিম আর আমি, মিম আবার আমাদের বাসায়। তো হ্যাঁ, কিভাবে প্রতিদিন স্কুল ড্রেসটা পরে বাস চিরুনি আর ব্যান্ড নিয়ে আমি ওর কাছে যেতাম, আমাকে একটু স্টাইলিশ ভাবে বেঁধে দিত। হ্যাঁ, আর এখন মুখে একটু পাউডার দিয়ে দিত, যে না বাবা এখন আর আগের মতো খ্যাত থাকলে চলবে না, এখন তোমাকে একটু মডার্ন হইতে হবে। তো ঠিক আছে। তো ও ছাদে যায়, তো আমি তাকাই থাকি, হ্যান করি ত্যান করি। তো আস্তে আস্তে না ছেলেটা বুঝতে পারলো, হ্যাঁ বুঝতে পারে না, আরো হাসে। এখন আমাকে দিয়া মানে একটু কথা বলে, যে এই মেয়ে, আর ওর ফ্রেন্ডরা আমাকে দেখলেই, নাইম আর সোহান 2টা ফ্রেন্ড ওর, তো বলে কি এই সিজান, মানে আমি ঢুকবো
স্কুলে দেখা হইলো বা কোচিনে যাচ্ছে, আমাকে দেখে ওই সিজান মানে ডাকতেছে কিন্তু আমাকে ইন্ডিকেট করে। বাট ওকে, আমি যখন দেখাতাম এই সিজান মানে হ্যাঁ দোস্ত ভালো আছো, মানে ওর দিকে ইয়া করতাম, কি হলো ব্যাপারটা আমাকে টিচ করতেছে না। তো এরকম আমি 8-এ উঠলাম, 7 থেকে 8-এ উঠলাম। তো ওঠার পরে 10-এ না 9-এ উঠলে তো খেয়াল নাই। তো ওই যে 1 বছর তো শেষ করে দিলাম, প্রেমে বলতেই পারলাম না কখনো। তো মিমকে বলে কি মিম দোস্ত ওকে তো একটু বলা উচিত, বলবি ও তো মাঠে থাকে হ্যান থাকে, তোর তো ফোন নাই। ফোন তখন আবার খালো আবার স্মার্টফোন একটা কিনছে। তো বলে কি তোর কি FB আইডি আছে? আমি বলি FB কি আবার, FB কি? কি বলে কি ফোন মানে ওটা একটা সোশ্যাল নেটওয়ার্ক, ওইটা আবার কি? বলে কি ফেসবুক। ফেসবুক, হ্যাঁ ফেসবুকের নাম শুনছি। তো FB কি? আরে বাবা ওইটা সংক্ষিপ্ত রূপ। আমি বলছি ও আচ্ছা। বলে আইডি আছে? আমি বলছি এইসব কি? মানে তোর নামে একটা আইডি, হ্যান তেন বুঝাই দিল যে এটা এরকম আইডি। তো বলছি না। তো আমার খালার ছোট ফোনটা আবার চালান যেত বাটন। তো এখানে জান্নাত মনি দিয়ে জাস্ট একটা আইডি খুলে দিল, ওকে রিকোয়েস্ট পাঠাইলাম, ওর আইডি নাইমুল হাসান সিজান। তো পাঠাইলাম, ও অ্যাকসেপ্ট করে নাই, ও কারণ এখানে কোনো পিক ছিল না আমার, তাই ফেক আইডি মনে করে অ্যাকসেপ্ট করে। তো এরকম বলবো আর বলা হয় না। ওই আমি আবার মাঝখান দিয়ে শুনতে পারলাম যে সিজান নাকি এতটাই খারাপ একটা ছেলে ছিল। আমি সিজান পাগলের মতো ভালোবাসতাম, পাগলের মতো। মানে ও আমার আবার একটা কোচিং হলো 4টা থেকে 6টা পর্যন্ত। ও কখন নামবে আমি ওরকম দাঁড়ায় থাকতাম সিঁড়িতে, একাধারে দাঁড়ায় থাকতাম, ওর সাথে দেখা করব, ওর সাথে একটু কথা বলবো, শুধু একটু কথা বলবো ওর সাথে, ব্যাস এরকম। তো একদিন ও আমাকে মাঠে সবার সামনে মানে, আর ও সিজান ছেলেটা কি খুব গালাগালি করতো, মানে খুব আমার মাকে নিয়ে বাবাকে নিয়ে মানে খুব বিশ্রী ভাষায় গালাগালি করতো। তুমি জানলে কিভাবে তোমাকে গালাগালি করতো তোমার মা? আমি পাশ দিয়ে দাঁড়ায় আছি, ও পাশ দিয়ে যাবে আর গালাগালি করতে করতে মনে হয় কি আমার কানে শুনাই যাবে, আমাকে বলতে আবার যাচ্ছি। কেমন লাগে ওরে, ও কোনোদিন ওদের বাসায় কি আয়না নাই, ওকে কোনোদিন আয়না দেখে নাই। তো তোমাকে গালিগালাজ করছে কেন? মানে তোমাকেও পছন্দ করে না? পছন্দ করে না, বাট তুমি ওকে পছন্দ করতে খুবই। আচ্ছা আচ্ছা। ও বাই দ্য ওয়ে প্রিয় শ্রোতা, ও খুব অল্প বয়সী, ওর মতো করে গল্প বলছে, আপনারা বুঝতেই পারছেন। ঠিক আছে, হ্যাঁ বলো তারপর। তো যখন ওর কথা মনে পড়ে সারা রাত কান্না করি। দিনে তো ওই যে কাজ টাজ করি, সারা রাত একটু রেস্টের দরকার, সারা রাত কান্না করি, ওর জন্য দোয়া করি আল্লাহ ও জানি আমাকে একটু ইয়ে করে, মানে ও জানি আমার সাথে একটু ভালো ব্যবহার করে। আরে ভালোবাসলে কি পাইতে হবে? আরে তো এর মাঝখানে আবার শুনতেছি FM, খালার ফোন রাত্রে চার্জে দেয়, ওই চুপি নিয়ে জীবন গল্প, ভালোবাসার বাংলাদেশ, বি পজিটিভ, হ্যান ত্যান শুনতেছি। তো শুনতে ওইখানে যে আসে মেয়েরা বলে, তো কেউ বলে যায় না যে ভালোবাসলে কি পাইতে হবে, ও ভালো থাকো। তো এই যে FM এর ভূত ঢুকছে, এই ভালোবাসলে কি পাইতে হবে, ওই ডায়লগ গুলা মনে আসছে। কোন ক্লাসে তখন তুমি? ক্লাস 10-এ? না আমি ক্লাস 8-এ। তখন ক্লাস 8-এ? হ্যাঁ। তো এরকম খুব গালাগালি করতো, মানে আর ও কি বলে নেশা করতো, ওই ছেলেটাও নেশা করতো। ওর সঙ্গে কি তখন তোমার কথা হতো, ফোনে কথা হতো? আর কোনোদিন আমার দিকে মানে ভালো মতো কথা বলে নাই 2 মিনিট। তো জানতো যে তুমি ওকে পছন্দ করো, সে কারণে তোমাকে গালিগালাজ করতো? হ্যাঁ, ওকে, খুব ভালোবাসতাম ওকে। আর আমার ফ্রেন্ডরা, মিম বাদে আমার ফ্রেন্ডরা মানে আমার একটা বেস্ট ফ্রেন্ড হয় নাম রোজ। তো যাই হোক, ওরা আমাকে এই তোকে এটা করতে হবে না রে, এখন পারবো না, ভালো লাগতেছে, এই সিজানের কসম, আচ্ছা ঠিক আছে কি করতে হবে বল, আমি করতেছি। হ্যাঁ, কারো টাকা লাগবে বা কারো একটা হেল্প, আমি আবার কি একটু গুন্ডা টাইপের, মানে সিজানের কাছে আমি নরম, মানে আর বাসায় আর আমাকে কোনো ছেলে যদি টিচ করতো আমি রাস্তার মধ্যেই মাইরা বসতাম, হ্যান ত্যান, তো আমাকে নিয়ে যেত ওরা সেফটির জন্য। না রে দোষ আজকে যাবো না, সিজানের কসম, আচ্ছা ঠিক আছে বল কোথায় যাইতে হয়, আমি যাচ্ছি, সব জায়গায় যাবো, যাচ্ছি। তো এই বলে আমাকে সিগারেটও খাওয়াইছে। আমার একটা ফ্রেন্ড, ওই যে ওই মেয়েটার নাম ছিল কি শিউলি টাইপের, তো ওই মেয়েটা, সিজানের কসম তুমি একবার একটা টান দাও, ঠিক আছে আর কিছু খাইতে হবে, দাও না, খাচ্ছি। সিজান আবার স্মোক করতো, তো ওই দোকানের একটা ছেলে, মানে যে দোকানে গিয়েও সিগারেট খাইতো, আমার যে বেস্ট ফ্রেন্ড শান্তা আর কি রোজ, ও নিজের নাম FB-তে নাম দিছে রোজ, তাই ওকে সবাই রোজ নামেই চিনে। মেয়েটা অবশ্য অনেক ভালো, তো আমার সাথে ওর বেস্ট ফ্রেন্ড হয়ে মানে খুব ক্লোজ হয়ে যায় আমরা একে অপর। তো ওকে আমি বলি, তো রোজ তখন আমার ওই আইডিটা আমি ডিএক্টিভেট করে দিই, আইডি যার জন্য খুলছি সেই অ্যাকসেপ্ট করে না, ডিলিট করে দেয়। তো ওই আইডি আমি দিয়ে কী করবো, ডিএক্টিভেট করে দিচ্ছি। তো রোজ খুলা বলতেছে, জানো আমার ফ্রেন্ড আছে জান্নাত, তোমাকে অনেক ভালোবাসে সিজান, জানো তোমার কথা
ওর কথা ক্লাসে সবাই বলতেছে, তার বয়ফ্রেন্ডের কথা, খারাপ তো লাগে যে আমার বয়ফ্রেন্ড আজকে আমাকে এইটা দিচ্ছে, বা ডোন্ট মাইন্ড আমাকে আজকে কিস করছে বা হার্ট করছে, ওর সাথে হাতে হাত ধরে আমি আজকে ঘুরতে গেছি এই জায়গায়, এটা ওইটা। তো আমাকে জিজ্ঞেস করে কিরে বৈশাখী, আমাকে আবার বৈশাখী বলতো কেন, আমার পহেলা বৈশাখীর দিন জন্ম। তো একজন দুজনে এই দোস্ত তোকে না আজকে থেকে বৈশাখী রাখবো, তো এখন বৈশাখী নামেই চিনে সবাই, জান্নাতুল ফেরদৌস একটা নাম আছে। তো বৈশাখী তোর সিজান কি করছে? তো আমি ক্লাসের মধ্যেই মানে এত জোরে জোরে চিল্লায় কান্না করতাম, মানে সবাই বলতো ওই ছেলেটা কি এগুলা বুঝতে পারে না, সিজান সিজান বলা কান্না করতাম, সিজান সিজান বলা, মানে এতটাই পাগল হয়ে গেছিলাম। তো রোজ বলতো এরকম এরকম মতো তোমাকে অনেক ভালোবাসে। বলছে কি দেখো আমি ভালো না, আমি ওকে বলো ও যদি আমার সাথে ফিজিক্যাল কিছু একটা করে তাহলে আমি ওকে মাইনা নেব। বলছে ও তো এরকম মেয়ে না, আর তুমি ওকে জিজ্ঞেস করে দেখো, ও ফিজিক্যালের মানেই বুঝে না, তোমাকে জিজ্ঞেস করে দেখো। সিজন বলেছে এটা, হ্যাঁ আর রোজ হচ্ছে হলো তোমার হয়ে সিজনকে এই ধরনের কথা বলেছে না, মানে বলছে যে যে মানে আমার সাপোর্ট নিয়ে বলছে যে তোমাকে লাভ করে। হ্যাঁ বুঝতে পারছি, মানে কি বলে হচ্ছে মিডল ম্যানের ভূমিকায় আছে আর কি। তারপর আর ওকে দেখলে অটোমেটিক আমার মানে একটা ছেলেকে মারবো বা একটা ইয়াতে আসছি যেমন ফ্রেন্ডকে, ওকে দেখলে দোষ আজকে না হবে না, বাদ দিয়ে সবকিছু শেষ আজকে, এই সিজানের কসম, ঠিক আছে ওকে ওভারটেক করি তারপর আমি যাচ্ছি, ও আমার সামনে থেকে যাক, তারপর মাইরা দে মনে, ভাই ঠিক আছে ঠিক আছে। যেরকম আস্তে 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 ছেলেটা, তো আমি 9-এ উঠি, এইটি আবার রেজাল্ট কি ওই পড়াশোনা মানে পড়াশোনা একদম গোল্লায় যায় আমার, পাই 3.50 জিএসসি তে। আমার খালু তো খোটা, তোকে তোকে এত ইয়া করলাম হ্যান ত্যান, এ প্লাস পাইছে, এ গোল্ডেন এ প্লাস পাইছে, এ 4 পয়েন্টের পাইছে, তুই এত কম কেন পাইলি, আরো মার এই সে। আর সে তো সে হলো কি একজন যে বলবে আমি পড়তে পারতেছি না, এটা হয়তো আমার ব্যর্থতা, কিন্তু না তোকে একদম সমাজ কি বললো সেটা, যে এই আপনার মেয়ে এটা কেন করলো, আহারে আমার মেয়ে তো এটা করছে, কেন কেন আপনার মেয়ে কেন ভালো ইয়া পাইলো না, তো এটা নিয়ে আমাকে মারতো। তো যাই হোক 9-এ উঠলাম, তো আমি এসব কেয়ার করি না, পেয়ার কিয়া তো ডার না কিয়া, ভালোবাসতাম। সিজান করলাম, তো সিজান আমাকে, আমি আবার পরে যে এফএম শুনতাম, যে আপনাদের ইয়াটা তো শুনতামই, তো শুনতে শুনতে এখন আমার খালা কি বুঝে গেছে যে আমি রাত্রে ফোন ইউজ করতেছি, ফোন আমি কথা বলি না বাট এফএম শুনি। তো এরকম আর ফোন দেয় না, এমন জায়গায় লুকায় রাখে ফোন, আমি মানে ওই যে বালিশের নিচ টিচ চেক করে, তার বডি চেক করে আমি ফোন পাইতাম না, আল্লাহ জানে ফোন করে রাখতো। তো ফ্রেন্ড আমার আবার শান্তা কি ওর আবার একটু ফ্রিডম বেশি ছিল, ওর বোন আবার একটু মডেল টাইপের, তো ফোন ইউজ করতে স্মার্টফোন। ও আবার এফবিতে একটা ভাই বানায়, নাম নাইম ছেলেটার। তো তখন নাইম নামে ও নাকি ফেসবুকে ভাই বানাইছে, হ্যাঁ ছেলেটাকে, নাইম রংপুর থাকে। তো নাইম ছেলেটা, হে আমার একটা ভাইয়া হয়েছে জানিস, তোকে তো সিজান এত অ্যাভয়েড করে, 2 বছর এমনিই চলে গেছে, এত অ্যাভয়েড করে, তুই একটু ভাইবা দেখ, তুই দেখ ভাইয়াটা খুব সুন্দর, ভাইয়ার গার্লফ্রেন্ড নাই, ছিল ব্রেকআপ হয়ে গেছে, নাম ঐশী, ওর নামও ছিল জান্নাতুল ফেরদৌস, কিন্তু ঐশী আর আমার বৈশাখী। তোমার কি লেখাপড়া করতে না, সারাদিন এগুলো নিয়ে কথাবার্তা বলতে? তো নাইম ছেলেটার সাথে আমার রিলেশনটা করাই দেয় বলতে কি, তুই দেখ তোর সিরিয়াস হওয়া লাগবে না, ভাইয়াটা সিরিয়াস হবে, তোর তো এত সমস্যা, ভাইয়াটা তোর খরচ দিবে, লাগলে তোকে ভাগাই নিয়ে বিয়েও করবে বাবা, তারপরও তুই দেখ কি হয়। তো এরকম আস্তে আস্তে 9-এ তখন আস্তে আস্তে ছেলেটা 1 মাস হয়, জানুয়ারি চলে যায়, তো আমি সিরিয়াস না, ছেলেটা সিরিয়াস হয়ে যায়। তো দেখ আমি মাঝখানে ব্রেকআপ করে দিই, ধুর আমি সিজানকে ছাড়া কাউরে না রে, এইসব ছেলে চলবে না, বলছি খুব ভালো, তো ধর তুই বাদ দে, তুই সিজানেরই পটা দেখ। আমি কি নাইমের কাছে যাবো, আমি পানি খাইতে গেলে ওই পানির গ্লাসেও আমি সিজান খেতে দেখি, হ্যাঁ আরো 2 বছরের একটা মায়া পড়ে গেছে, আমাকে ছাড়তে পারবো না, তুই পারলে যা ছাড়গা, বা তুই নাইমকে ধরগা, হ্যাঁ আমার ভাই লাগে চুপ, দুজনের তো এরকম ঝগড়া। শান্তার বাড়িও হচ্ছে আমাদের গোপালগঞ্জ ওদিকেই, তো যাই হোক দেশীয় আরো ফ্রেন্ডশিপ। তো এখন ফোন দিচ্ছে না, এখন নাইমও বলতেছে না, আচ্ছা বল কি, আচ্ছা ঠিক আছে তোর এফবি চ্যানেল লাগবে না, বল তুই স্মার্ট হবি না। তো শান্তা আবার আমার বলে কি, ওর বোন আবার বাইরে, মানে ওদের ফ্যামিলি অবস্থা অনেক ভালো, অনেক মা বোন সবাই বড় লোক খুবই। তো ফাউন্ডেশন বের করে, এটা দোষ এটার নাম কি, ফাউন্ডেশন, আচ্ছা এটার নাম কি, আইলাইনার, ও আচ্ছা লিপস্টিকও আমি লিপস্টিক বলতাম না, লিপস্টিক বলতাম, তো লাইক তো বুঝলাম না এটা লিপস্টিক হবে, এটা ব্লাশন, এটা শেড, এগুলো দিয়ে কি করে, এগুলো দিয়ে এরকম সাজে, তুই সাজে যাবি সিজানের সামনে, দেখবি ও তোকে
ও ডিসিশন চেঞ্জ করে ফেলবে, 2 বছরে যেটা না হয়েছে এই বছরে সেটা হবে। একদিন একটু সাজাই দে না, সাজাই দিল, মানে মাশাল্লাহ, মানে সেদিন আমাকে এত সুন্দর লাগতেছে, মানে ওই যে কখনো সাজি নাই। আয়নার সামনে গিয়ে বলি, আয়নার সামনে গিয়ে আমি বলতেছি কি, হ্যাঁ জান্নাত, হ্যাঁ এখন তুমি পারফেক্ট সিজনের জন্য, এখন তুমি পারফেক্ট। হ্যাঁ, আর সিজান সেজে আবার বলতেছি, হে জান্নাত তুমি তো জলপরি ছিল, আমি তো বুঝতে পারি নাই তুমি এত সুন্দর। হ্যাঁ তো ঠিক আছে, আমি সব ভণ্ডামি বাদ যাও, আজকে থেকে শুধু জান্নাতি। হ্যাঁ, পিছন ফিরে বলে কি দোস্ত যদি এটা না হয়, বলছে এটা না হলে নাই, তুই আর আসবি না বা ওকে তুই ভুলে যাবি। আমি না পারবো না রে। কয় এরপরে ঠিক আছে, যদি সিজান তোকে পছন্দ না করে, তুই যদি ওর নাম নেস তা আমি তোকে গুলি করব বা ওকে গুলি করবো। আমি বলছি দোস্ত দাঁড়াও, গুলিটা তুমি আমাকে মারবা, বলে কি তা ওকে গুলি মারবা আর তোকে জুতা দিয়ে পিটাবো। আর ক্লাসে আর এখন থেকে তো এরকম এত স্মার্ট হয়ে গেছি, মানে চুল আমার খুব বড় আর খুব কোকড়া ছিল, তো আস্তে আস্তে চুলের যত্ন নিচ্ছি। হ্যাঁ, মানে এটা করছি, ফেসিয়াল করব, এটা করব, এই দুধ দিয়ে, দুধের সর দিয়ে, লেবুর রস দিয়ে, আটা চিনি এটা দিয়ে মুখে মাখি। আমার কালার তো কি রে, ওর কি হলো? হ্যাঁ, চুলের কালার কিনে আনছি, চুলের কালার করছি, চুলে সেই একটা হাইফাই অবস্থা। তো আস্তে আস্তে সিজান একটু ভাবলো, কি রে ওর কি হলো, বাতাস টাতাস লাগছে নাকি সবাই। তো ক্লাসে যাই ওরকম কান্না করি, সিজান সিজান, আর দেখি কি আমি মাথা নিচু করে সিজান সিজান করে কান্না করতেছি, উঠে দেখি কি সবার হাতে জুতা, নাহলে সবার হাতে স্কেল। তোকে আজকে মেরেই ফেলবো, তুই কেন সিজানের নাম বলিস, ওকে তোকে ভুলতেই হবে। ভুলতে তো পারতেছি না, দূর মিয়া তোরা ভুলগা যা। তো ক্লাস 9-এ 13ই ফেব্রুয়ারিতে আমি ফোন কিনি। ফোন কিনি কি, ওইখানে আবার তো কমিশনার জাকির হোসেন বাবুল, সে আমাকে ভাগ্নি বানায়, তাই জান্নাত তুই আজকে থেকে আমার ভাগ্নি। আর মাধুর্যন আমার একটা ফ্রেন্ড ছিল, তো মাধুর্য, শান্তা, ওই যে রোজ, আর আমি বসে কি এই 3 জন ক্লোজ ফ্রেন্ড হয়ে গেলাম। যেখানে যাই 3 জন, ওয়াশরুমে গেলেও 3 জন, সব জায়গায় 3 জন। ক্লাসে একজন বই না আনলেও 3 জন যারাই যেতাম, আর 2 জনের বই হয়তো অন্য কাউকে দিয়ে দিতাম বা লুকানো থাকতো, এরকম এত ক্লোজ ছিলাম। তা আমিও টাকা নিলাম, মামা ফোন কিনবো, 8-9 হাজার টাকা নিলাম, সুন্দর একটা স্যামসাং ফোন কিনলাম। যা আজকে থেকে আমার একটা FB ID হবে পার্সোনাল, আমিও FM শুনবো, হ্যাঁ মন দিয়ে শুনবো। তো যাই হোক, ফোন FB ID খুললাম। ওই যে বললাম না যে মাঝখানে আগে বলছিলাম যে সিজান যে দোকান থেকে সিগারেট খাইতো, সেই যে দোকান থেকে ও সিগারেট খাইতো, তো ওইখানে একটা ছেলেকে আমি থ্রেট দিলাম, মানে খুব মারলাম, রাস্তাতে দোকান থেকে বের করে না, তুই কেন ওর কাছে সিগারেট বেচিস। আরে আপু আজব তো, আমি হলাম দোকানদার মানুষ, আমি বেচবো বা এই করবো, আমার থেকে কিনতে আসে কেন কেন। তো যাই হোক, আস্তে আস্তে ও তো 1 দিন 2 দিন নিয়ে গেলাম। তো যেদিন মারলাম সেদিনই নাকি কত বেহায়া ও আমার বান্ধবী শান্তার উপরে ক্রাশ খায়, ওকে মারি আর ওর দিকে তাকাই থাকি, ওকে মারি আর তাকাই। তো যাই হোক, ক্রাশ খেলো তো শান্তা, আর আমি কি করলাম, ওই সিজান আসতো, সিগারেট নিয়ে যেত, তারপর আমরা ঢুকতাম, এই কয়টা নিছি। তো শান্তার উপরে যখন ক্রাশ খেলো, ক্রাশ বলে আর কি, যাকে লাভ করে নাকি ফেললো, ওই ছেলেটার নাম ছিল রাকিব। শান্তার উপরে ক্রাশ খাওয়ার পরে তো আমাকে পটাইতে হবে, শান্তা পর্যন্ত যাওয়ার আগে আগে বৈশাখীর কাছে আসতে হবে। হ্যাঁ, আপনি না আজকে থেকে আমার বড় বোন, মারছেন, বড় বোন তো শাসন করবে ভুল হইলে, ঠিক আছে আপু আপনি আজকে থেকে আমার বড় বোন, আমি সিজান ভাইয়াকে একটু ম্যানেজ করে দেবো, জানি আপনার লাইনটা মানে হয়ে যায়, সেটেল হয়ে যায়। তো ঠিক আছে। তো ছেলেটা তার 13ই ফেব্রুয়ারি, হ্যাঁ না ওইটা হয়েছিল 8 না 9 ফেব্রুয়ারি। তো 13ই ফেব্রুয়ারি ফোনটা কিনে নিয়ে আসতেছি, তো ওই ছেলেটা আমাকে একটা শপিং গিফট দিল। আপু এটা না আপনার গিফট। কি এটা কি আছে দেখি, অনেক সুন্দর একটা ড্রেস, গ্রাউন্ড টাইপের যে শর্ট গ্রাউন্ডগুলো, ওইটা একটা গিফট করলো আমাকে। তারপরে দিল, তো আপনি এটা কালকে 14ই ফেব্রুয়ারি এটা পরে আপনি ঘুরবেন। ওকে ঘুরবো, প্রবলেম নাই, আপনি যা বলেন তাই। ও মা আরো কিটক্যাট দেয়, চকলেট দেয় শান্তাকে পটাইতে। যাই হোক, শান্তা পাত্তা দেয় না, দোকানদার ছেলে, শান্তার নজর হলো খুব ভাই, ও আবার রিলেশন করতো অনেকগুলা, ও এরকম একটা ছেলেকে ভালো। যাই হোক, তো এভাবে আস্তে আস্তে পরেও 14ই ফেব্রুয়ারিতে গেলাম, হ্যাঁ মাধুর্যর বাসায় গেলাম আমরা, সারাদিন অনেক মজা। বাবুল কমিশনার মা বাবা তার আগের দিন 5,000 টাকা দেয়, তো ওই 5,000 টাকা খালাকে নিয়ে দেয়। তো সে খুব খুশি, আমাকে একা একা ছেড়ে দিচ্ছে, আমি হাতে জিলে দিয়ে ঘুরে আসি। তো ফ্রেন্ডরা 3 ফ্রেন্ড মিলে ঘুরি, 2 জনে মানে 3 জনে, সরি 3 জনে ঘুরি। তো এখন দেখি, এখন স্টাইল করি না, হ্যাঁ ওরা আবার একটু শর্ট, বাট মাধুর্য মেয়েটা খুব সুন্দর, বাট ওরা শর্ট, আমি একটু লং ছিলাম। তো 2-3টা ওখানে স্থানীয় ছেলে মানে ক্রাশ খেয়ে গেলো। তো হ্যাঁ আপু,
এই ফোন নাম্বার দেন, না দিয়ে ছাড়বই না। ও ফোন কিনছি আবার, এই ফোন কি তোমার বাবা কিনে দিছে, কেন নাম্বার দিব, সিম কার, হ্যান ত্যান। না আপু দেন। আমরা যাই হোক সারাদিন ঘুরলাম, বের হয়েছি সকাল 9টায়, আসছি রাতের 8টায়। খালা তো কিচ্ছু বলবে না, টাকা দিছি, আগের দিন টাকা দিছি, না কিছু বলে নাই, খালি একটু বলছে তোর যদি কিছু হয়ে যেত বল। আর ফোনটাও তো লুকালুকি মানে লুকিচুপি চালাই, যে কেউ জানে না। ফোনটা অনেক কষ্ট করে চার্জ দিতাম, তার ঘুমাই থাকতো সারা রাত, হাঁটাহাঁটি 2 ঘন্টা চার্জের পরে আর কি খুলে টিপে ফোন ইউজ করে আবার চার্জ দিয়ে সকালে উঠে খুলে ঘুমাইতাম। তো যাই হোক এই ঘুরলাম ফিরলাম, আমরা রিক্সা দিয়ে যাচ্ছি, আর ছেলে 3টা, ওইখানে আবার 3টা ছেলে বাইকে, আমাদের রিক্সা থামায়া বাইকে ধরে এই নাম্বারটা আপু দিলেন না, নাম্বারটা দিলেন না। পরে এক পর্যায়ে তাদের বাইকের তেল নাকি শেষ হয়ে যেত, আমরা তো 3জন খুব খুশি, হাল্লা বাচ্ছি। ও মা এখন দেখি বাস নিছে, বাস নিয়ে আমরা রিক্সা দিয়ে যাই, ও বাস দিয়ে সে আমাদের আগে দাঁড়ায়, হাই নাম্বারটা তো দিলেন না, এই নাম্বার দিব মানে। তো যাই হোক, তো অনেক মজায় 3টা কাটা। গুলশানের যে নাট রেস্টুরেন্ট, তো এখানে আমরা খাইলাম, আমি ট্রিট দিলাম, আমার কাছে আরো এক্সট্রা 8,000 টাকা ছিল, যে মামার থেকে, মামা টাকা দেন তো কিছু জানি না, টাকা নিতাম মামা থেকে, কমিশনার মামার টাকা নিতাম, ওরাও নিত, 3জনে মিলা যাক খাওয়া দাওয়া করলাম। করার পরে তো যাই হোক ঘুরলাম টুরলাম, সারাদিন আসলাম বাসায়। তো সিজানকে আমি নক দিলাম, তো সিজানের কথা আমার এত খারাপ লাগলো, সিজান আমাকে নাইম ছেলেটা তখন নাকি নাইম ছেলেটা আস্তে আস্তে মানে আমাকে ভুলে যায়, যে থাকা এই মেয়েটা তো সিরিয়াস না, এর সাথে আমি কি কথা বলবো। তো ও আবার একটা মেয়েকে পছন্দ করে, নাম মামতি। মামতি, কিন্তু মামতি মেয়েটার আবার যাই হোক ওকে করতো না, ফ্রেন্ড হিসেবে দেখতো। তো এরকম যাকে আমিও ভাবলাম কি যাকে ও তো ওর বিজি লাইফে আছে, আমিও আমার মতো, কোনো প্রবলেম নেই। তো সিজানকে আমি নক দিলাম 14 ফেব্রুয়ারি। সিজান জানো আজকে কি দিন? কি দিন ক? সিজান আজকে কি হয় জানো? বিশ্ব ভালোবাসা দিবস, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে হ্যাপি জুতা দে, তাও কার জন্য জানিস? তোর জন্য। কেন সিজান আমি কি করছি বলো? আমার ওপর মানে সেই দিনে একদম ওকে জোর জবরদস্তি ফোনে অ্যাপবিতে কি করছি বলো? তোমার আমাকে ভালোবাসতেই হবে, কেন বাসবা না বলো? আমার মধ্যে এখন কি কম আছে বলো? কি কম আছে? বা আমাকে খারাপ অফার দিল, এটা করতে, আমি ভাইবা দেখবো, না বাবা আমি এটা করবো না। তখন আবার এটা একটু বুঝি, ফ্রেন্ডদের সাথে চলে না এটা হবে না। তো কয়েকদিন পরে আবার নক দিয়ে বলতেছে, হঠাৎ ওই নক দিয়ে বলতেছে কি একটা ছেলে আছে, প্রেম করবা? সিজান আমি কেন প্রেম করবো, কেন তুমি আসো না? আচ্ছা ধর আমি কেন, আমি কি তোমার সাথে রিলেশন করবো? তোমাকে আমি বউ বানাবো না কি? চিন্তা করো না, এসব চিন্তা করো না। দেখো তা আমি ওকে ও আজে বাজে কথা বলো, নেশা করতো তো আবার আজে বাজে। তো আমাকে একদিন বল কি তুমি এক কাজ করো, ওয়াশরুমে যাও। হ্যাঁ, ভয়েস মেসেজ দিচ্ছে রাত্রে, হেডফোন দিয়ে খুব চুপি চুপি এফএম শুনতাম আর চ্যাটিং করতাম। তুমি যাও ওয়াশরুমে, ওয়াশরুমে গিয়ে তোমার ফুল বডির পিকটা তুমি আমাকে তুলে তারপর আমাকে মেসেঞ্জারে সেন্ড কর। আমি বলছি কেন? বলছি কেন আমি দেখবো। তখন আমি না শান্তাকে নক দিলাম, দোষ কি করবো বল? বলছে আজকে তোর পরীক্ষা হবে যে তুই কে। আমি বলছি দাঁড়া, ঠিক আছে দাঁড়া। হ্যাঁ ওরে ভাব নিলাম যে ওরে আমি এখনই বাসায় গিয়ে মায়ের আসবে। হ্যাঁ তার ওরে নক দিয়ে বললাম কি কেন আমি না পারবো না, মানে এমবি নাই। শান্তা বলে কি বকা দিছিস? আমি বলছি হ্যাঁ সেই বকা দিছি, ওকে পারি নাই। পরের দিন আবার বলতেছে যে খারাপ পিক দিতে, মানে সেদিন মানে আমার খুব রাগ উঠেছিল। ও সেদিন আবার শুনছি কি ও নাকি ওর ব্যাপারে মানে সব জানছি যে ও খুব খারাপ, ও মেয়েদের সাথে ফিজিক্যাল করে, ও নেশা করে, মানে ও ভালোবাসা কিছুই বুঝে না। সেদিন চাইছে আমি বলছি কি যা তোর মারি গিয়া বল দেখাইতে। কি বললি তুই? বলছি হ্যাঁ তোদের মতো ছেলেকে এভাবেই শাস্তি দিতে হয়। ওরা বলে কি তুমি না জান্নাত না, ও নর্মাল হয়ে গেছে, তুমি না জান্নাত না। আমি জান্নাত, ভয়েস এসএমএস পাঠাইছি আমি জান্নাত, কি বল যে তুমি জান্নাত না, এটা জান্নাত না, এটা হয়তো ভিডিও করা বাট কথা এরকম না, তুমি জান্নাত না, আমি জান্নাত। বলে কি তুমি এত কঠিন কিভাবে হইলাম? বলছি ওই যে 2-2.5 বছরের এক্সপিরিয়েন্স আছে, তোমার পিছনে ঘুরছি আমি, হ্যান করছি ত্যান করছি, কত কিছু করছি। ও আমার কি বলে, বলছে তুই হাত কাইটা গভীরভাবে হাত কাইটা ফ্রেন্ডরা মানে ওর কথা গভীর এইরকম নিচে দিয়ে এরকম মানে মেঝে পড়তো, মানে একটা ব্যথা, এটাও আমি বুঝতাম না। তো যাই হোক এভাবে আস্তে আস্তে সবাই মিলা বুঝালো দেখ তুই ওর একটু ভুলা যা, লাভ নাই, যেখানে মায়া বাড়ায় লাভ নাই সেখান থেকে মায়া কাটাইতে হয়। ফ্রেন্ড একটা ছিল মরিয়ম, সে ওই কোচিনে, শোন সিজানকে এখন তুই আর ভালোবাসিস না, ওকে পাওয়া তোর জিত। ওই যে 2 বছর তোর পিছিয়ে ঘুরছিস, অনেক স্যাক্রিফাইস করছিস, সেজন্য এটা তোর জিত। সিজান আবার একদিন কি করছে, আমার খালার কাছে গিয়ে, এমনি তো টর্চারের শিকার, খালার কাছে গিয়ে বিচার দিছে,
আপনার মেয়ে আমার পিছনে ঘুরে স্কুলে সবাইকে বলে দিছে যে আমি জান্নাত আর সিজান মানে ও হচ্ছে আমার হাজবেন্ড। বলে কি আন্টি আমি কবে বিয়ে করলাম বলেন, ও নাকি আমার বউ। সবাই আমাকে দেখলেই জিজ্ঞেস করে ভাইয়া ভাবি কই, হ্যাঁ জান্নাত কই, এরকম করে। তো খালা আরো মারলো। তো এদের মনে হয় কি ভালোবাসার জন্য মায়ের কোনো ব্যাপার না। খালাও সেদিন মারলো ফার্স্ট, খালু তো জানলই না, তাহলে তো অবস্থায় খারাপ, বাসা থেকেই নামাই দিত, কি করতাম। তারপরও ওর মনে একটু ইয়া নাই যে মেয়েটা আমার জন্য এত কিছু করতেছে, এত কিছু, একটু ইয়া করি। তো আস্তে আস্তে বললাম যে এখন একটু অ্যাপবি চালাই, ছেলেরা নক দেয়, একটু হাই ফাই ভাবে একটু অ্যাঞ্জেল জান্নাতমণি আইডি খুললাম যে, তো ওটা আমার ফার্স্ট আইডি অ্যাঞ্জেল জান্নাতমণি। আচ্ছা, এই অ্যাঞ্জেল জান্নাতমণি নামটা কেন দিলা? তোমার নাম তো অন্য নাম। আমার নাম তো জান্নাতুল ফেরদৌস। হ্যাঁ, তো তুমি অ্যাঞ্জেল কেন লাগালে নামের? ওই যে অ্যাঞ্জেল নামটা কেন লাগাইছি কি, যে আইডি খোলার আগে মানে আমার ভালো লাগলো যে অ্যাঞ্জেল দিব, জান্নাত থাকবে আর মনি। আমাকে তো অনেকে জানুমণি, ওই যে আগে যে জানুমণি জান্নাতমণি ফ্যামিলি থেকে যে ডাকতো। আচ্ছা, কিন্তু অ্যাঞ্জেলটা লাগালে কেন? অ্যাঞ্জেল মানে যে পরি টাইপস, ফেরেশতা কিছু একটা হাই ফাই তো এরকম। ওকে, ঠিক আছে। তারপর না, এরকম অ্যাঞ্জেল নামে অনেক অসংখ্য আইডিয়া আছে, অসংখ্য, এখনো সার্চ দিলে। তো অ্যাঞ্জেল জান্নাতমণি এরকম করলাম। তো এখন ছেলেরা নক দেয়, একটা পিক আপলোড করলে আপু সেই হইছে, আপু জোস হইছে, ক্রাশ খাইছি, ও আপনি তো পুরাই অ্যাঞ্জেল। এই কিরে আমি তো সত্যিই সুন্দর রে, তাহলে যাক সিজানকে আস্তে আস্তে বলতাছি। তো পুরান ঢাকার একটা ছেলে, নাম সুপ্রদীপ ছেলেটার, ওরা দুই ভাই, সুদীপ্ত সুপ্রদীপ। তো ওর আইডি আবার র্যাপার দীপ। তো ওই ছেলেটাকে আমার এরকম মানে আমার ভালো লাগছে। তো ছেলেটাও আস্তে আস্তে এরকম আমাদের রিলেশন হয় বলতে কি মানে আমরা দুজনকে বলি মনের কথা। তো যে আবার ফোন নিয়ে আমি আবার ধরা খেয়ে গেলাম। আমার খালু কি করছে, ফোনটা নিয়ে গেছে। ফোনটা যখন অফিসে নিয়ে যায় তো আমি খুব কান্না করি, ফোনটা কেন নিবা, আমার একটা ফ্রিডম বলে তো কিছু আছে। আমার ফ্রেন্ডরা গিটার কিনে, দামি ড্রেস কিনে, অমুক জায়গায় যায়, ঘুরে। আমারও খুব ইচ্ছা ছিল মানে আমাকে সবাই এক নামে চিনবে, ওই যে আবেগের একটা, এখনো তো আবেগেরই বয়স, যাই হোক তখন আর একটু বেশি, যে আমাকে সবাই এক নামে চিনবে, বৈশাখী, গুলশানের বৈশাখী বা গুলশানের জান্নাত, এরকম। হ্যাঁ, যে এমন কিছু একটা করতে চাই, এরকম। আসলে কি এটা হয় নাই। তো আমার ওই ছেলেটার সাথে যখন পরিচয়, তো ছেলেটা কি আবার ওই ছেলেটা সিজানের থেকেও বেশি খারাপ, সিজানের থেকেও বেশি নেশা করে, মানে এতটাই নেশা করে, মানে সে সব ড্রাগ নেয়। নেওয়ার পরে নাম কি ছিল ছেলেটার? সুপ্রদীপ। হ্যাঁ, ডাক নাম হচ্ছে দীপ। ও মাঝখানে আবার আমার নাইমের সাথে কন্ট্রাক্ট হয়। নাইম আবার কি করছে, মানে জেলাস ফিল হইতেই পারে, রিলেশন হোক আর না হোক। আমি আবার মাঝখানে সিরিয়াস হয়েছিলাম, দীপের সাথে রিলেশন আগে নাইমের সাথে সিরিয়াস হয়েছিলাম। নাইম ওর বাইক ছিল, ও বাইকে ও গলা ধরে একটা মেয়েটাও ভালো না নাকি, ওই মেয়েটার 2টা বিয়ে হয়েছে, হ্যান ত্যান একটা বাচ্চা আছে, মানে ক্যারেক্টারও প্রবলেম আছে। আর মেয়েটা ইয়াবা খায়, মানে ড্রাগ নেয়, অ্যাডিক্টেড মারাত্মক ভাবে। ওই মেয়েটার সাথে ও গলাগলি ধরে ও বাইকে উঠা পিক তুলছে, আপলোড দিছে ক্যাপশন দিয়ে, জান তোমাকে অনেক অনেক মিস করি। এটা কি কোনো গার্লফ্রেন্ড ইজিলি মাইনা নেয়? আমি তো ওই পিকটার জন্যই আমি আজও রাগ, ও কেন ওই পিকটা আপলোড করবে? সীমা কে হয় ওর? সীমা আপন না জান্নাত আপন? না, ও বলে আমার ফ্রেন্ড, ও আমার বোন। চুপ থাক তুই। তেন ওকে ব্লক মাইরা দিছি, আমি আনফ্রেন্ড করে দিছি, যা ওর সাথে কোনো কথা নেই আমার। একটা মেয়ের সাথে ও কেন গলাগলি ধরে পিক তুললো বাইকে? তো এরকম সুপ্রদীপের সাথে রিলেশন হয়ে গেল 3-4 মাস। মানে ওই যে 3-4 মাস আবার গ্যাপ পড়লাম, তো তখন নাই গ্যাপ পড়লো। তো ও ফোন ওইটা ভাঙ্গেই ফেলে। তো আমার ফ্রেন্ড আবার সজীব, ওকে বললাম দোস্ত তো 2টা ফোন, আমাকে একটা ফোন দিয়ে দে। বলছি কি করবি? আমি বলছি কেন প্রেম করবো? ও আবার ফিটিং বাস, তুই ফিটিং আইনা দিতে পারবি? আমি সেটা আবার কি? বলছি ওই যে ছেলেদেরকে থেকে টাকা টুকা নিবি, গিয়া বলবি ফোনে জাস্ট তুই কথা বলবি, যা করার আমি করবো, তোর যা টাকা লাগে আমাকে বলবি। আমি বলছি দেখ একটু পাম্পট্টি মারি, দেখি ফোনটা দিলেই হয়েছে, তারপর তোরে আর চিঠি না যা সর। তো ফোনটা নেই, তুই ছেলেটার সাথে ইয়ে করি। তো ছেলেটা, সুপ্রদীপ ছেলেটা বলে কি, তুমি চলে আসো আমার কাছে, তোমার যা খরচ লাগে, যা টাকা লাগে আমি দিব। আমি বলছি দেখো আমি কিন্তু প্রতিদিন ভাজা পোড়া খাই, আমার কসমেটিক্স লাগে, আমার প্রত্যেক মাসে ড্রেস লাগে, বলছি আমি সব দিব, তুমি চলে আসো। ঠিক আছে, চলে আসছি, মানে চলে আসছি লাইফে ফার্স্টে যে ভাইগে আসি। খালু রিয়াটা চলে আসছি কেন, আমার 9-এ যে মানে যে 8-এও বার্থডে সেলিব্রেট হয় না, 7-6-এও বার্থডে সেলিব্রেশন হয় না, তো ফ্রেন্ডদের হয় তো আমারও খুব ইচ্ছা করলো, তো আমারও না খুব বার্থডে সেলিব্রেট করতে ইচ্ছা।
তো আমার এপ্রিলের 14 এবার এপ্রিল মাস চলে আসে, ওই যে ফোনটা নিয়ে যেত মাঝখানে বার্থডের কিছু, আমার নানিও আমার মারা যেত বার্থডের কিছুদিন পরে। আমার বার্থডেটা ওরা করবে, শান্তা মাধুর্য। হ্যাঁ, তো আমরা রেস্টুরেন্টে যাই, গুলশানে ক্যাফে ডিলাইট, ওখানে অনেক সুন্দর একটা কেক কিনে ওরা, মানে আমরা মোটামুটি ভালোই। তো একটু লেট হয় দেখা আসি, আসার পরে আমার ফ্রেন্ডটা ওই শান্তাও কোনো দিনও আমার বাসায় আসে নাই, আসে আমার বাসায় সেদিন আইসা, তো আমি তোকে আমার আজ তোর বাসায় নিয়ে যাইতে হবে। বলছি না রে, আমার বাসায় অনেক সমস্যা, আমি যে সমস্যার মধ্যে থাকি, আমার খালো আমাকে কথায় কথায় মারতো, কথায় কথায়। আর আছে না যে ঠিক আছে মেয়ে, চট থাপ্পড় একটা, মানে এতটা বাজেভাবে আমাকে মারতো, মানে পশু, মানে মানে কি বলবো, মানে খুবই খারাপ একটা অবস্থা, মানে অনেক মারতো অনেক। তো সেই দিন ও গেল, ওকে নুডলস রান্না করে দিলাম ফার্স্ট আসলি। আমার বাসায় আমার খালা আবার একটু অসুস্থ ছিল, তো সে ওরা এতটা কেয়ার করতে পারে নাই। তো আমি গিয়ে বসি, তো জিজ্ঞেস করে, এই তুই কোথায় ছিলি আজকে? বাবা ওরা তো আমার বার্থডে ইয়া করছে। হ্যাঁ তোমার বার্থডে ইয়া করছে না, বার্থডে মানে সে যখন মারে তার ফেসগুলা এমন খারাপ করে, মানে এতটা ইয়া করে আমাকে, মানে আমার গায়ের উপর উঠে, মানে মারতেছে। আর আমার ফ্রেন্ডরা একবার মাইরা গেছে, ফ্রেন্ডরা খাটে বসা আমার সামনে মারলো। তো কি দোষ, তোর কি কোনো ওয়ে আছে এখান থেকে যাওয়ার? তুই আমারে বলিস, আবার আসে, এই মেয়ে তুমি এখনো যাও নাই বাসা থেকে, যাও আমার বাসা থেকে বের হও। ওকে বের করে দিছে, দিয়ে আমাকে আবার এত মারা মারে যে আমি 12-13 দিন আমি স্কুলে যেতে পারি নাই, স্কুলে যাওয়া অফ হয়ে যায়, মানে নাক মুখ চোখ সব কিছু আমার ফুলে যায়। ওকে, তো যাই হোক, শান্তা ওই দিকটা ট্রাই করতে থাকে যে নাইম ছেলেটা দেখি যে নাইম কোনো ম্যানেজ করতে পারে কিনা। তো নাইম এরকম যে বললো যে ঠিক আছে আমি দেখি ওর জন্য আমি কি করতে পারি। তো নাইম অতটা সিরিয়াস নেয় যে হ্যাঁ ও আমাকে এত ইনসাল্ট করছে হ্যান ত্যান। তো যাই হোক, সুপ্রদীপের সাথে তো এরকম। আবার ঈদের দিন আমি শান্তার বাসায় ছিলাম, সে ঈদের দিন আমাকে, এই তুই কোথায়? আমি ফ্রেন্ডের বাসায়। তোর এত কেন দেরি হচ্ছে? আইনা আমাকে এত মারে, আমাকে খুব টর্চার করতো, অনেক মারতো। নভেম্বরের 23 তারিখে আমি পালাই, 23 তারিখে আমার নাইমের বার্থডে। তো এরকম বলতো সবসময় ফ্রেন্ডরা, তুই না কোথাও চলে যা রে, তুই অনেক হ্যাপি থাকতে পারবি, তুই এখানে থাকিসই না। 23 তারিখে না 22 তারিখে রাত্রে পালাই দীপের সাথে, খালার ফোনটা নিয়ে পালাই, 3 সেট কাপড় নেই, তখন মাথায় এত কিছু আসে না, গয়নাগাটি টাকা পয়সা নিতে হয় পালাই গেলে। ছেলেটাও তো কিছুই করতো না, কাজ বাস। মানে বাবা মা মারলো, এই খালা খালু মারলো, গায়ে হাত তুললো, এই কারণে সিদ্ধান্ত নিলেন সুপ্রদীপের হাত ধরে চলে যাবেন। হ্যাঁ। তো কি করলেন আপনি? চলে গেলেন বলতে প্ল্যানটা কিভাবে ছিল, আপনারা কিভাবে এক্সিকিউট করলেন এটা? একটা ড্রেস পরলাম, একটু সুপ্রদীপ এটা জানতো যে আপনি বাড়ি থেকে চলে আসতেছেন? ওই তো তুমি চলে আসো, যা খরচ লাগে আমি দেবো, যা টাকা লাগে আমি। কি করতো তখন? কিছুই করতো না, নেশা করতো। আর পুরান ঢাকা ওদের 4 তলা বাড়ি আছে, ব্যাস এই। এটা তুমি আগে থেকে জানতা? না আমি জানতাম ও নেশা করতো না, কিন্তু একটু কাজ করতো না। বাট তোমার মার সঙ্গে তো তুমি জেনেছো তোমার অরিজিনাল মাকে, তো তার সঙ্গে তো তুমি যোগাযোগ করতে পারতে। আমার মা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সেলফিশ একটা মাদার, সবচেয়ে। এইভাবে না বলে ঘটনাটা বলো আমাকে, যে কি তুমি যোগাযোগ করেছিলা? যোগাযোগ কি, তার একটা কথা, আমারই সংসার ভেঙে যাবে, তুই তোর মতো বাবা, তুই যদি ভালো মানে তুই যদি বড় হয়ে আসতে পারস তো আসো, নাইলে কিছু না, আমি তোর কোনো রিস্ক নেই। আচ্ছা, মানে সে কেয়ার, গ্রামে যেতাম, আছে না যে আমার মেয়ে একটু কেয়ার করবো না, কিছুই না, সে তার মতো সে। তো যদি কোনো ভালো ছেলে পাইতো, খুব টাকা পয়সা আলা ছেলেটা যেমনই হোক, তার সাথে মানে বিয়ে দিয়ে সে নিজের লাইফটা আগে সেটেল করতে। মানে আমার মা টাকা ছাড়া এই দুনিয়ায় কিছুই বুঝে না, টাকার জন্য আমাকে সব করাতে সে বাধ্য, এরকম একটা অবস্থা। তো যাই হোক, মার কথা বাদ। তো এরকম পালাই চলে আসি রাত্রে। আমি আবার গুলশান থেকেই যাই ডাইরেক্ট, গুলশান লেকে বসে আসি, ভাবতেছি আরে যাবো, কি করলাম, ফ্রেন্ডের ছেড়ে আসবো। হ্যাঁ, তো তখন আবার সিজানের কথা ভাবলাম। সিজান বলছে যে তুই কখনো সুখী হইতে পারবি না, হ্যান ত্যান। হ্যাঁ, তুই ওকেও যে আমি ইনসাল্ট করছি, যে তোর মাকে, ওই যে আমার যে খারাপ পিক চাইছে পরে ওর মাকে নিয়ে আমি কথা বলছি, যে তুই নিয়ে ও রাখ, অভিশাপ দিছে। তো এসব ভাবতেছি, পরে ভাবতে ও কল দিল, কি আসবে না নাকি? হ্যাঁ আসতেছি। পরে যাই হোক, পুরান ঢাকায় গেলাম, বাবু বাজারে, কি এখানে বাস দিয়ে নামলাম। আমার পরে ওইখানে আবার একটা ছেলে আমাকে নিয়ে যায়, আমাকে লাইফে ভালোবাসছে অনেক ছেলে, কিন্তু আমি মানে বুঝি নাই যে লাভটা কি। ওই সিজনের পর থেকে ভালোবাসা আমার কাছে হয়ে গেছে খেলা, ভালোবাসা হয়ে গেছে আমার কাছে স্বার্থ। আসলে দীপ ছেলেটাকে আমি ভালো অতটাও না, নিজের স্বার্থের জন্য। যে ও আবার বলছে কি যে আসো, তোমার সবকিছু আমি দেখবো, যদিও আমার কোনো একটা সেটেল করে দিতে পারে। ওইটাই
তো ইমন ছেলেটা এরকম আমাকে ভালোবাসতো, ইমন ছেলেটাকে আমি বলছি আমি একা, আমি তো কোনোদিনও পুরান ঢাকায় যাইনি, তুমি আমাকে একটু দিয়ে আসো কষ্ট করে। তো ঠিক আছে আমি দিয়ে আসবো। দিয়ে আসলো আমাকে। সারা রাত তুই ছাদে ছিলাম, আমি, ইমন আর দীপ, সারা রাত ছাদে 2 জন বসেছিলাম, 3 জন বসে বসে আড্ডা দিচ্ছি। যাইতে যেতে খুব রাত হয়ে যায়, আর ওদের বাসা টাসা মানে আশেপাশের কোন ফ্রেন্ডের বাসায় যে রাখবে সব বাসা লক হয়ে যায়, পুরান ঢাকার অবস্থা তো জানেনি। যাই হোক, তো ছাদে বসে বসে আড্ডা দিলাম 3 জনে মিলা। দীপ তো ধুমায়া সিগারেট খায়, কি খায় না খায়, যাই হোক। আর আমি আমার মতো বসে বসে টেনশন করতেছি কি করব। আমার লাইফে আবার টেনশন কম, টেনশন বললে ভুল হবে, আমি আমার মতো হাসতেছি নাচতেছি ছাদে সারা রাত ছাদ ঘুরতেছি, নাচতেছি ঘুরতেছি, হ্যান তেনি কি সুন্দর আমি ভাই গেছি, আল্লাহ আমি বাঁচছি, আমি প্যারা থেকে বাঁচছি, এরকম বলতেছি। তো সকাল হয়, ছেলেটা আমাকে সকালে কি বলে, তখনই বলে কি আচ্ছা তোমার কি বাসায় যাওয়ার কোনো ওয়ে নাই? আমি বলছি কেন, আমি কি বাসায় যাওয়ার জন্য আসছি নাকি? তুমি আমাকে ভাগায় নিয়ে আসছো না বিয়ে করবা? বলছি কি ও আচ্ছা ঠিক আছে। মানে ছেলেরাও মানে একটু লুজ হয়ে যায়, মানে একটু ভয় পায় যে একটা মেয়ে পালা। তো ওর ফ্রেন্ড কিরণ, ওর দীপের ফ্রেন্ড কিরণ আমাকে আয়শা বলে যে কি তুই ভাগায় নিয়ে আসিস না, ডাইরেক্ট তোর মার কাছে নিয়ে যাবি। আবার একটা ভাইয়া ছিল সাগর, ডেভিল বয় সাগর আর কি, হিন্দু। তো ওই সাগর আর কি বলে কি ভাগাই নিয়ে আসিস না, তোর মার কাছে নিয়ে যাবো। বলছে না রে মার কাছে না, আমি টাঙ্গাইল নিয়ে যাবো, টাঙ্গাইল ওর বোনের বাসা। তো নিয়ে গেল। ইমন ছেলেটাকে আমি আবার বিদায় দিয়ে দিলাম। ইমন ছেলেটা তো যাবেই না, আমি ওকে ভালোবাসি, পুরান ঢাকার কি না কি। ও বলে রাখা ভালো, দীপ আর আমার কোনোদিনও মিট হয় নাই। যেদিন ভাইগে আসছি সেদিনই দুজনকে দেখছি, ওই প্রোফাইলে দেখছি, পিক ভিডিও কলে কথা বলছি। ও এটাই ফার্স্ট টাইম হচ্ছে মিট ওর সঙ্গে। তো তো দেখলাম। তো যাই হোক, ও আবার আমাকে বললো যে আমি তোমাকে আমার ভালো লাগছে হ্যান ত্যান। তো টাঙ্গাইল যাচ্ছি আমরা। যাওয়ার সময় বাসে উঠলাম। তো আমরা সারা রাস্তা গল্প করতে করতে গেলাম। যার পর ওখানে বোনের বাসায় গেলাম। ও ছিল সবার ছোট। ওর বোন তো দেখলো যে ও নিজেই চলতে পারে না, ও আবার ভাগাই নিয়ে আসছে আরেকটা মেয়ে। ওর বোনের মাথায় তো বাস পড়ছে যে কিরে কি অবস্থা শুভ্র, তুই কাকে নিয়ে আসছি? আপু আমি ওর ভাগাই নিয়ে আসছি, ও আমার ওয়াইফ হবে, হ্যান তেন আমাদের বিয়ে দিয়ে দেন। ও বোনে তো সেই কান্নাকাটি, ওর মাও জানতে পারলো। ওর মা খুব অসুস্থ। আর আস্তে আস্তে ওর মানে ওকে আমি ফার্স্ট দেখছি তো দেখি এতটা চিকুন একটা মানুষ খুব কমই হয়, মানে খুবই চিকুন আর খুব ফর্সা। দেখে বোঝা যাচ্ছিল যে নেশাকর টাইপের। কিন্তু এমনও তো হতে পারে অনেকে খাওয়া দাওয়া করে না, এরকম মানে ওই যে একটা বিশ্বাস চলে আসছিল। তো গেলাম টাঙ্গাইল। ও দুলাভাই বলতেছে তুমি কি ওর ব্যাপারে কিছু জানো? আমি বলছি না। বলছি আপনি নেশা করে, কিন্তু ভাইঙ্গা বলে না যে ইয়াবা মানে হ্যান তেন অনেক কিছু খায় খারাপ। বলছি ও তো একটু নেশা করে। আমি বলছি ওটা কোনো ব্যাপার না, মনে করছি কি যে একটু ড্রিঙ্ক না কি বলে মদ, ওগুলো হয়তো খায়, এই আর ব্যাস, আর কিছু না। গেলাম, এখানে বসেছিলাম আমরা। তো সুপ্রদীপ আবার আমাকে বলে যে হ্যাঁ সাজগুজ করো। সুপ্রদীপ আবার 7,000 মাত্র। আমি তো বাসা থেকে টাকা পয়সা নিয়ে আসি না, কারণ এই লাইফের ফার্স্ট 3 সেট কাপড় নিয়ে আসছি। আর জাস্ট কসমেটিক্স তো অল টাইম, এখন তো কসমেটিক্স শিখে গেছি। কসমেটিক্সের বক্সটা ব্যাস, যাবতীয় যা লাগে ব্যাস ওই নিয়ে আমি আসছি। তো সুপ্রদীপ 7,000 টাকার ম্যানেজ করছে। ম্যানেজ কইরা ওর দুলাবের হাতে টাকাটা দেয়, ভাই এই টাকা দিয়ে আমাদের কোর্ট ম্যারেজ বা কিছু একটা করাই দেন, এই আর পসিবল না। দুলাভাই তো সে রাতে আমাদের একসাথেও থাকতে দেয় না, বোনের সাথে ছিলাম, দুলাভাইয়ের সাথে ছিল যে না কিছুতেই মানে নিব না। ও দুলাভাই অনেক বুঝাইছে তুমি চলে যাও। বলছি কি আমি কিভাবে চলে যাও বলেন? গেছি, একটা মেয়ে ভাইগা গেলে সে কি কোনদিন আর ফেরত যায় বাসায়? তার হাজবেন্ড হইতো খালাখালো যতই খারাপ হইতো, যা ওর বিয়ে হয়ে গেছে তো এবার ওর হাজবেন্ড নিয়েও থাক। যখন ছেলেটা আর কি আমাকে বলা শুরু করলো যে বিয়ে করবো হ্যান ত্যান, তো বিয়ে করবো আমি কি দীপ আমি মেহেদি পরবো, আমি চুড়ি পরবো, হ্যাঁ তোমাকে সব কিনে দেবো। আমাকে একটা হলুদ কালার একটা ড্রেস ছিল, ওই ড্রেসটা পরে আমি বসেছিলাম। তো দুলাভাই কিছুতেই মেনে নিচ্ছিল না। সারা রাত আমাকে ওর বোন বুঝাইছে, বোনের সাথে তুমি প্লিজ ব্যাক করো, বাসায় ব্যাক করো। বলছি পসিবলই না আপু, আপনি আমাকে আরেকটা ওয়ে করে দেন। আপনার যদি এত মনে হয় যে আমি ওর জন্য পারফেক্ট না, আমাকে ভুলে যাবো। আচ্ছা দেখো তুমি মেয়ে মানুষ, হ্যান ত্যান, ধর আপনার মেয়ে মানুষ, বের হয়ে আসছি আবার কি। হ্যাঁ আমি তো যাই হোক, ও দুলাভাই হঠাৎ করে সকালবেলা এই সুপ্রদীপ তুই টাকা আনছিস? হ্যাঁ টাকা আনছি, টাকা দে তোদের বিয়ে করাই দিব। দুলাভাইয়ের ধান্দা আছে, টাকা নিবে। এই ও তো খুশি। ওর ফ্রেন্ড কিরণও ছিল যে কি ভাই তোর দুলাভাই মাইনে নিল, মনে হয় তোর ওয়াইফ না হোক ওয়াইফ, যাই হোক ওকে মনে হয় পছন্দ হয়েছে। হ্যাঁ তো আমিও ভাবলাম যাক তাইলে মনে হয় ঠিকই আছে সবকিছু।
তো ও মা একটু পর আমরা গল্প, হ্যাঁ ওইটা আবার কি, তো দীপ আর আমার তখন কিস হয়, মানে লাইফে ফার্স্ট। আমি এমন একটা মেয়ে যে আমাকে কোনোদিন কোনো ছেলে মানে কোনো ব্যাড টাচ পর্যন্ত করে নাই। ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপর তো আধা ঘন্টা পরে কিছু সেন্টারের লোক আসলো, রিহ্যাব সেন্টারের লোক। হ্যাঁ, আয়শা এই তুমি সুপ্রদীপ খান? হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে গেল। আমি অনেক কান্না করছি, অনেক, যে প্লিজ ওকে ছেড়ে দেন। আমি পাটা ধরেও কান্না করছি, তাদের কেউ ছাড়ে নাই। ও বোন আমাকে একদম টানে নিয়ে ছিটকে, মানে খাটে বসেছিলাম, ছিটকে খাটে ফেলে দিল আর ওকে টান দিয়ে নিয়ে গেল। তুমি চুপচাপ বসো ওখানে। আমি কান্না করলাম, আমার মুখ টুক চাপে ধরলো, মানে এখানেও দেখি আরেক অবস্থা। তো ওর দুলাভাই আমাকে, ওই কিরণ ভাইয়াটা, আমি কিন্তু ভাইয়াটাকে চিনিও না। তার আগ পর্যন্ত তো তুমি জানতে না যে দীপ ছেলেটা নেশা করে? না। যখন রিহাবের লোকজন আসছে তখন তুমি কি মনে করছো? আমার কি পুলিশের লোক ধরে নিয়ে যাচ্ছে, আমরা তখন আমার বয়স কত, 16 তো এখন, তখন মনে হয় 15 বছর, 15.5 এরকম। কতদিন আগের ঘটনা? বছরখানেক আগের? না 4-5-6 মাস এরকম। ওকে, তারপর কিরণ এখন আমাকে তার দুলাভাই কিরণের সাথে আমাকে পাঠাই দিবে। কিরণ ছেলেটাকে আমি কখনো চিনি না, জানি না। আবার কিরণের নামে শুনলাম ওর মা নাকি ভালো না, ওর মা নাকি বিভিন্ন মেয়েদেরকে বিজনেস করে, তো এটা নাকি শুনলাম। তো আমি এই ছেলেটাকে আমি কিভাবে আমি ট্রাস্ট করবো? তো যাই হোক, বললো যে যাও তুমি ওর সাথে চলে যাও, আমি কিছু টাকা দিয়ে দিতে। সুপ্রদীপের টাকাগুলোও দিল না, যে ওই টাকাটা দিয়েও আমি হয়তো কিছু একটা করতে পারতাম। এই দুনিয়ায় টাকা যার সবই তার, ওই টাকাটাও দিল না। মাত্র 300 টাকা দিছে, টাঙ্গাইল থেকে ঢাকা আসতে কি 300 টাকা ভাড়া, এই দিয়া এই যাও তাড়াতাড়ি বের হও, বাসা থেকে বের করে দিছে। কানতে আসলাম। তো এরকম পাশাপাশি কিরণ আমি তো চলে আসলাম। ভাগ্য খারাপ, কিছুতেই লাইফে হ্যাপি হইতে পারি নাই। তা আসলাম। কার সঙ্গে আসলা ওই সময়টাতে? ওই যে ওই কিরণ ছেলেটা, এখন তো আর কোনো ওয়ে নেই। তো আসলাম, এখন আইসা কিরণ ছেলেটা আমাকে নিয়ে মানে উল্টাপাল্টা কথা শুরু করে দিচ্ছে। এই তুমি আমাকে বিয়ে করবা? তোমাকে আমার খুব ভালো লাগছে, বিশ্বাস করো, তুমি আমাকে বিয়ে করো। হ্যাঁ, আমি তোমাকে অনেক খুশি রাখবো। হ্যান তেন। কি ব্যাপার, এত আমার থেকে সুযোগ নিচ্ছে? আমার এটা মনে হচ্ছে, কেন আমি কি খাবার যে আমি কারোর জন্য আমি ওয়েট করবো না? আমি বলছি দীপ আসবে কতদিনে? বলছে 2 বছর লাগবে। ও দুলাভাই বলছে 2 বছর। 2 বছর আমি কোথায় থাকবো? একটা মেয়ে মানুষ এমন আছে তো আমাকে কেউ মেরেও ফেলে দিতে পারে। কিরণ কি যে আমি বিশ্বাস করবো তার কি কোনো গ্যারান্টি আছে? কিরণ নিজে আমার কিছু করবে না। আসার পরে এখানে কিরণ বাসের থেকে আমাকে উল্টাপাল্টা কথা বলা শুরু, জাস্ট আমি অনেক সেফলি ছিলাম, ভালো। তো তুমি আমাকে বিয়ে করবা? তুমি একটাই কথা, গায়ে হাত দেয় না, বাট বিয়ে করবে কিনা, মানে ও আমাকে পাবেই, বিয়ে করবেই না। তো আমি বলছি কি পল্টন আমার একটা ভাইয়ের বাসা, তো পল্টন, স্বপন নাম, স্বপন পলি ভাই ভাবি। তো এখানে ব্যাক করলাম। আমি মনে করছি কি যাক ফ্যামিলিতে এখানে গেলে ভাইয়া মনে হয় কিছু একটা করে দিবে, যে যাক বোন তুই আসছিস, ওকে একটা জব দিয়ে দিই, তুই তোর মতো থাক। না, ভাইয়া ও ডাইরেক্ট খালাকে ফোন দিল, আসলো, বাড়িয়ালি ছিল তাদের, আইসা সবাই মিলে আমাকে মারলো। সবাই আমাকে এক নামে চিনতো, আমাদের স্কুল ওইদিকে সবাই বৈশাখী। আর এখন আমাকে সবাই বাজে নামে চিনে, এই মেয়েটা তো ভাইগা গেছিল, এই মেয়েটার লাইফ শেষ, এই শেষ সেই শেষ। কোনো একটা দোকানে গেলাম, তুমি না ভাইগা গেছিলা? কি বলবো, পাশে লোকজন সবাই তাকায় থাকে। যেই লোকগুলো আমাকে ছাড়া চলতো না, যে তার বোনেরাই কিন্তু অনেক প্রবলেম ফেস করছে, যে আমাকে নিয়ে গেছে, যে আমি তাদের সমস্যাটা সলভ করে দিছি, তারাই আজকে বলে আমাকে বাজে নামে ডাকে। তারাই এই মেয়েটা শেষ, মেয়েটা শেষ। তখন নাকি সিজান, জানি না, তখন নাকি সিজান হচ্ছে ও কি কাজটা ঠিক করলো। আমি সেই কথাটাও বলছে, হ্যাঁ বলছে। আমি আমি যদি সিজানের কাছে যাইতে পারতাম, বলেও না তুই ভাইগা গেছিলি, তুই আবার সিজানের কাছে যাবি, ওর যেই মা। তো এরকম বাসা থেকে প্রচুর টর্চার করতেছে, উঠতে বসতে খোটা, তুই ভাইগা গেছিলি, তোর জন্য মুখ দেখাইতে পারি না, মান সম্মান সব শেষ, আমাদের সব শেষ, সব এরকম ভাবে বলতো। কেউ যদি আমাকে দেখে ভালো লেগে আসতো, তাও যদি সে শুনতো যে ভাইগা গেছি, ক্যান্সেল, রিজেক্ট করে দিতে, বিয়ে হবে না। তো এখন আমার ফ্রেন্ডরা বলতেছে যেই ছেলের জন্য তো লাইফটা শেষ হয়েছে, আসার পরে তুই সেই ছেলেটার কাছে যাবি, মানে দীপের কাছে। তো আমি 2 বছর কিভাবে ওয়েট করবো? তো শান্তাকে বললাম, তো বললো দেখি দোস্ত, তখন আমি এসএসসি পরীক্ষাটা দেই নাই, দেখি দোস্ত আমি কিছু একটা ম্যানেজ করি। তো আমি যখন বসেছিলাম, তো বাবু নামের একটা ছেলের সাথে আমার কথা হয়, সেটা হচ্ছে কিরণের ফ্রেন্ড। তো ওই ছেলেটা আবার আমাকে বলে কি, আপু আমি তোমাকে বোন বললাম, তুমি আমার কাছে আসো, আমি তোমার একটা ব্যবস্থা করে দেবো। তো নাই মামা থেকে কানা মামা অনেক ভালো, চিনি না জানি না, একেও আমি কোনোদিন দেখি নাই, তার বয়সই শুধু শুনছি, তার কিছুই জানি না। তো যাই হোক গেলাম, যাওয়ার পরে ওই ছেলেটা আমাকে দেখে মানে ফিদা হয়ে গেছে, কোনোদিন মনে হয় মেয়েই দেখে নাই। আর আমি খুব মডার্ন ছিলাম, ওয়েস্টার্ন ভাবে গেলাম,
দেখা আমি আজকের রাতের ভিতর তোমাকে রেজিস্ট্রি করবো। এটা পসিবল না, এটা ইম্পসিবল, আমি কিভাবে তোকে বিয়ে করব? না এটা পসিবল। তো আমাকে নিয়ে গেল তার বাসায় মানে তার মামির বাসায়, তার মামির সাথে রাখলো। ওই ছেলেটা আবার বদনাম ছড়াইলো কি সব দিক দিয়ে, ও আমার বউ আমার সাথে রাতে থাকছে, হ্যান ত্যান বদনাম ছড়াই দিল। তো আমার খালা আবার ফোন দিয়ে জিজ্ঞেস করলো, খালা আবার নাম্বার ছিল যে ও কি তোমার কাছে বাবা? বলছে হ্যাঁ, ওর সাথে তো আমি রাত্রে ঘুমাইছি, হ্যাঁ তার মানে আজে বাজে কথা শুরু করলো। তো বলছে যাক মনে হয় তাহলে ও বিয়ে করে ফেলছে, যাক আর খবর নিব না। কিরণ আবার আমার একটা হেল্প করলো, কি বললো কি তুমি এখান থেকে বাঁচতে চাও? আমি বলছি হ্যাঁ বাঁচতে চাই। বলছে আমার একটা ভাই আছে নাম বিল্লাল, বাবুবাজার স্ট্যান্ডে কাজ করে হেল্পারে, তো তুমি ওইখানে তার বাসায় চলে যাও, তার সে ওরকম ভাইকে বিয়ে করছে, একটা বেবি আছে তার ছেলে তানভীর নাম, তো তুমি ওখানে যাও, গিয়ে দেখো যে সে তোমাকে একটা জব টব দিয়ে দিবে। তো আল্লাহ যাকেই মনে হয় স্বপ্ন, আমার স্বপ্ন বলতে ওই যে জব করবো নিজের মতো থাকবো, ওইটাই আর কি আমার স্বপ্ন বলে। তো যাই হোক গেলাম, যাওয়ার পরে ওই ছেলেটা আমাকে বলতেছে আপু তুমি তো আসছো আমার বোনের মতো। যাই হোক ওই বাবু ছেলেটা আবার তুমি আমার বউকে ভাগাই নিয়ে আসছো। বউ বলতে কি তুমি, আমি যে মেয়েটার আমি আবার আমি যখন আসছিলাম খালার গয়নাগাটি নিয়ে আসছিলাম আবার, মানে আমার তো দীপের সঙ্গে যখন পালাইছিলে তখন গয়নাগাড়িগুলো নিয়ে আসছিল না, তখন নিয়ে আসি নাই, বাবুর সাথে যখন আসছিলাম তখন গয়নাগাটি নিয়ে। দীপের পরে বাবুর সঙ্গে যখন পালিয়েছো? পালাই নাই, মানে যে হেল্পের জন্য আশ্রয় দেবে, পালানো বলে না, মানে চলে আসছিলাম একটা হেল্প। থাকবো না খালার সঙ্গে? হ্যাঁ থাকবো না। তো এটা এক ধরনের বাসা থেকে বের হয়ে যাওয়াই তো? হ্যাঁ ওই পালাই যাওয়াই বলে। ওকে, তো এটার সময় খালার বাড়ি থেকে তার সব গয়নাগাটি নিয়ে আসি। একটা বিষয় নোট করবেন প্রিয় শ্রোতা, ওর লাভ বলেন বা বয়ঃসন্ধিকালের এক ধরনের এফেকশন বলেন, ইমোশন বলেন, সেটা ছিল মূলত সেজানের প্রতি। সেজান না কি সিজানের প্রতি। সেজানের থেকে টার্ন করলো হলো দ্বীপের প্রতি, সুদীপ বা সুপ্রদীপ, এই দ্বীপের প্রতি। এবং দ্বীপটা আলটিমেটলি ওর সে অর্থে লাভ ছিল না, কারণ ওর বাসার মধ্যে যত ধরনের প্রবলেম হচ্ছিল সেই প্রবলেমগুলো থেকে বের হওয়ার জন্য সামহাও ও দ্বীপকে আশ্রয় মনে করতো, এবং দ্বীপ ওকে মোটিভেট করছিল সেই জায়গাটি থেকে। এই জায়গাটা থেকে বের হয়ে আসার পরে ওর লাইফে সবচেয়ে বড় দুর্ঘটনাটা যেটা বলা হয়, সারাউন্ডিংয়ে ও কালার হয়ে গেল, যেটা হয় আমাদের সমাজে। মেয়েরা এরকম একটা কোনো কিছু করলে ওই মেয়ে সমাজে মুখ দেখাতে পারে না, ওই মেয়ের পরিবারের লোকজনরা দেখাতে পারে না, ওর ক্ষেত্রেও সেটাই হয়েছে। এবং তখনও এসকেপ করার চেষ্টা করছিল যে বাসা থেকে যেভাবেই হোক না কেন আমাকে বের হয়ে গিয়ে একটা মানে নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গায় থেকে আমাকে একটা সুন্দর জীবনযাপন, যদি আমি একটু হলেও নিঃশ্বাস নিতে পারি। তো সেই জন্য সে আরেকটা ছেলের হাত ধরলো, এবং সেই ছেলেটা মোটেও তার লাভ ছিল কিনা আমি জানি না, তবে ছিল কি না লাভ ছিল না। এবং সেই ছেলেটার কাছে যখন সে আসলো তখন সে খালার গয়নাগাটি সাথে করে নিয়ে আসলো। কত টাকার গয়নাগাটি বা কি নিয়েছিলে তুমি? 2 লাখ টাকার গয়না হবে। ওই গয়নাটার কথা শুনেই মানে ছেলেটা আরো পাগল হয়ে গেছে। মানে বিষয়টা দাঁড়ালো এরকম যে ওর খালার বাসায় কোনো রকম তাও থাকতে পারতো, কিন্তু এই গয়না চুরির পরে সে যে থাকতে পারবে না বা তার অবস্থা যে আরো বেশি জটিল হবে এটা খুব সহজেই অনুমেয়। তো গয়না চুরি করে তুমি গেলা বাবুর কাছে, তারপর গয়না চুরি বলতে ওই যে নিয়ে গেলাম, যে এখন তো ওই ভাইটা বলছে আমাকে একটা আশ্রয় দেবে, হয়তো ওই গয়নাগাটি বিক্রি করে হয়তো কয়েকদিন নিজেকে চালাইলাম, তারপর যখন জব হয়ে যাবে বা কিছু একটা হবে, মানে আমার ধারণা ছিল ওরকম যে হবে, যে নিজেকে চালাইতে পারবো। তো ওই ছেলেটাই আরো চোরের উপরে বাটপারি আর কি বলে, ওই ছেলেটাই আর কি চাচ্ছে যে ফিটিং দেওয়া হলে আমার গয়নাগুলো নিয়ে যাবে। মানে এখন ছেলেটার টার্গেট আগে ছিলাম আমি, আমাকে তো পাই নাই, এখন মানে গয়নাগুলোর উপরে টার্গেট, ওই গয়নাগুলোর জন্য আর কি আমি পিছে ছাড়তেছে না। এখন এই গয়না দেখেই আমাকে বিল্লাল বউ আর কি নাকি আশ্রয় দিছে, এটা আমি জানছি। তো দেয় এখন তাদের লোক, আমার খালার 2টা বালা ছিল, চেন, মোটামুটি অনেক কিছুই ছিল, 2 লাখ টাকার গয়না। তো এসবের প্রতি সবার মোটামুটি নজর পড়ে যায়, কিরণের নজর পড়ে। কিরণ তখন আবার বলে কি কিরণ তখন আবার ওর ভাইকে ওভারটেক করে আবার সে আগের মতো, আমি তোমাকে বিয়ে করব, দেখো আমি তোমাকে এখন একদম রেলি বিয়ে করবো। আমি বলছি তাহলে তখন রেলি বিয়ে করতে চাও নাই? ও তখন চাই সিএম দিয়ে, আর এখন যাচ্ছি মন থেকে। আমি বলছি তখনও যখন চাও না এখনও চাও না, এটা পসিবল না। তো যাই হোক এখন তো ওই ভাইটাও বলতেছে এখন বোন তুমি কি করবা, ওই ছেলেটা তো সবাই তোমাকে ডিস্টার্ব করতেছে, তাদের গ্রামের বাড়ি হচ্ছে বিক্রমপুর, চলো আমি তোমাকে বিক্রমপুর নিয়ে যাই, তুমি আমার ওখানে আমার বোন আছে তার সাথে তুমি কয়েকদিন থাকো। আমার এখানে নিয়ে যাই, তার এক মামাতো ভাই আবার আমাকে পছন্দ করে, এখন ভাবতেছে এই যে এই গয়নাগুলা নিতে পারবে সে, আবার ওই মামাতো ভাইও মানে আমাকে বিয়ে করার বদলে তাকে অনেক কিছু আর কি দিতে চাইছে। তো সেই লোভে সে তার কাছে বিয়ে দিয়ে দিবে। ছেলেটা দেখতো অতটা ভালো কি, আমি ছেলেটাকে চিনিও না, সে আমার সম্বন্ধে জানে। আমিও বলতেছি কি সে জানবে আমার ব্যাপারে, সব আমি গোপন রাখবো, কিচ্ছু জানবে না। এটা কি কখনো হয় সবকিছু গোপন রেখে? আমি বলছি না এটা সম্ভব না, যদি জানে আমি যদিও ছেলেটাকে আমি বিয়ে করি আমার সংসার একদম ডেফিনেটলি ভেঙে যাবে। বলছি না
ভাঙবে না। তো যাই হোক আমি অনেক জোর জবরদস্তি এখান থেকে আসি। আসার পরে সে বলতেছে বোন আমার ঘরে চাল নাই বাজা নাই, মানে টাকা। আমি আবার একটা গয়নাও আমাকে দিয়ে জোর জবরদস্তি বিক্রি করাইছে। ওকে, তো কি করব, ওই টাকা দিচ্ছি, তাদের ফ্যামিলিতে মানে সংসার চালাতে হেল্প করতেছে আমি। এই টাকা তার বোনের বাড়িতে নিয়ে গেছিল, সেখানে যত টাকা খরচ করছে একটা সুতা পর্যন্ত দাঁড় খেয়ে নেয়, আমার ওই টাকাই সব। এখানে আসছে ওই টাকা, এই মনে ফুচকা খাইতে মন চায়, এটা যাই হোক থাক, সব টাকা আমার উপরে দিয়ে যাচ্ছে। তো যাই হোক এরকম বাবু ছেলেরাও প্রেশার দিচ্ছে। পরে আমাকে এখন বলতেছে কি যে আমার টাকাটা শেষ, এখন আমাকে গয়না তো আমি আর বিক্রি করবো না, একটা বিক্রি করে ফেলছি বলে, অনেক বলে আর বিক্রি করবো না। তা এখন তারা আমাকে আর রাখতে পারবে না, তার বউ আমাকে রাখবে, তুই আমার সাথে থাকবি। হ্যাঁ, এখন সে বলতেছে কি ও যদি থাকে তাহলে আমি তোমার সংসার ছেড়ে চলে যাবো। স্বাভাবিক, কিন্তু এটা একটা এক্সট্রা মেয়ে কেন রাখবে? আর ঘুমাইতামও তাদের সাথে। হ্যাঁ, মানে বলে কি যে সোজা না ঘুমায়, মানে একটু বাঁকা ঘুমায়, আওড়াআওড়ি বলে যে তার বউ, আমি তার বউয়ের সাথে, মাঝখানে তার ছেলে, ওই পাশে সে। তারপরও মানে তার বউ এরকম বলতেছে, তাকে থ্রেট করতেছে। তো সে বলতেছে বোন তাহলে তুমি চলে যাও। তো যাওয়ার সময় আমি তাকে 2000 টাকা দিয়ে যাই যে ভাইয়া আমি হয়তো আপনার অনেক কিছু লস করলাম না। বলছে না সমস্যা নাই। তো টাকাটা আমি তাকে দিয়ে আসি 2000 টাকা। তো নেন ভাইয়া টাকাটা রাখেন। তো কই যাবো আবার ফ্যামিলির কাছে। ওই ফ্যামিলির কাছে গেলাম, আবার টর্চার শুরু, আবার লোকে আরো কথা বলতেছে। তো মানে লোকের কথাগুলো মানে এতটাই পর্যায়ে চলে যেতেছে যে বাড়িওয়ালা পর্যন্ত যে এই মেয়েকে রাখতে দিব না এই বাসায়, ওকে বের করে দাও, ওকে এটা করে দাও ওটা করে দাও। আমি কোথায় যাব, কি করব? পরে এই যে নাই এসএসসি পরীক্ষাটা দিব। এসএসসি পরীক্ষা এবার আমি এসএসসি এক্সাম দিছি মধ্যবাড্ডা আলাতুন্নেসা স্কুল থেকে, মানে সেন্টার পড়ছি এখানে। তো আমার ফ্রেন্ড, ওর নামটা আমি বলবো না, আমার ক্লোজ ফ্রেন্ডটাই, ওই নাইমের সাথে আবার যোগাযোগ। নাইম তুই যেমনি হোক ভাই ওকে তুই কর, ওকে তুই একটা ব্যবস্থা কর, ওকে তুই নিয়ে যা। কই নিয়ে যাবো? তোর কাছে নিয়ে ওকে রাখ, তুই একদিন না একদিন তোকে ভালোবাসতিস, তুই এখনো আমি জানি ওকে ভালোবাসিস, তুই ওকে তোর কাছে নিয়ে তুই ওখানে কোনো একটা মেসে ওকে রাখা, ওকে একটা জব টপ দিয়ে ওকে মানে খালি বাঁচা। হ্যাঁ বাঁচা। তো নাইম ছেলেটা বলছে ঠিক আছে চলে আসো। চলে আসলাম, রংপুর চলে গেলাম। তো রংপুর গেলাম, এখানে যেদিন যাব। আচ্ছা, তোমার একবারের জন্য এটা চিন্তা হয়নি যে তুমি যদি লেখাপড়াটা অফ করো তাহলে তোমার লাইফটা শেষ হয়ে যেতে পারে? লেখাপড়া কই অফ করছি, এসএসসি এক্সাম দিছি, এখনো রেজাল্ট আসে নাই। সো এই মনে হয়েছে 3 মাসের মধ্যে লাইফ যেরকম ইচ্ছে সেরকম গোছা নিতে পারবো, তারপরে পাশ করলে আবার আরেক জায়গায় ভর্তি হয়ে যাবো, বিষয়টা এরকম? ওর হাসি বা ওর কথাবার্তা শুনে আপনারা বুঝতে পারছেন যে ওর মেন্টাল ম্যাচুরিটি ওর বয়সের সাথে যতটুকু হওয়া উচিত ততটুকুই হয়েছে, এর বেশি হয়নি। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে এই ধরনের এই বয়সে ছেলেমেয়েরা ভুল করতে পারে, কি লেভেলের ভুল করে এবং তাদের জীবনটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায়। কারণ আমি বলছি যে এই অনুষ্ঠানটা সব শ্রেণীর মানুষজন শোনেন, সুতরাং সেদিক থেকে আজকের এই অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ বলো। তারপর রংপুর যাব, তো নাইমের আসার কথা 11 তারিখে, আমি 8 তারিখে বের হয়ে যাই। মানে আমি আর সহ্য করতে পারতেছি না, বাসায় কি করব, বের হয়ে যাই। ফোন দিলাম, হ্যাঁ কই তুমি নাইম? কেন? রংপুরে আমি আসতেছি। হ্যাঁ আসতেছি মানে কি বলো এগুলা? মানে ওর মাথায় একদম আকাশ ভেঙে পড়ছে। দাও 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 দাও, আমি তোমাকে কল্যাণপুরের ধানমন্ডি ওখানে দুইটা, ওই দিনে আবার নাইমের বেস্ট ফ্রেন্ড নাহিদ আসে ঢাকা, মানে ঢাকা বলতে রংপুর যায় ঢাকা থেকে। তো আমি ওর সাথে গেলাম। আপেল ভাইয়া নামের একটা ভাইয়া ছিল, আমাকে খুব হেল্প করছে যাওয়ার সময়। নাইম আবার কি করছে, তোমার কাছে টাকা আছে? আমি বলছি কোত্থেকে, আমার কাছে তখন টাকা টোকা কিছুই ছিল না। বিকাশে টাকা পাঠাইলো আমার যাওয়ার ভাড়া, আমার ওখানে যে কি বলে ফুড ভিলেজ, ওখানে নাইমা খাওয়া দাওয়া, রাতের খাবার দাবারের খরচ সব কিছু পাঠাইলো। পাঠানোর পর আমি রংপুর যাচ্ছি। তো মাঝখানে সমস্যা হলো কি যে বাসে যাব, যে বাসে আমার বাসের নাম্বার হচ্ছে 170। আমাকে ওই যে আপেল ভাইয়া যে ও একটা, আমার কাছে ফোনও নাই, আমি মানুষের ফোন দিয়ে রাস্তায় নামে কল দিছি, আমার ফোনটাও নাই, ফোনটা ভেঙে ফেলছে খালু। তো ফোনও নাই যে কিভাবে কি কথাবার্তা বলবো ওর সাথে, কিভাবে যোগাযোগ করে যাবো। তো এখন ওই ভাইয়াটা মিস্টেক করছে কি যে ওই 107 ও 170 আমাকে ওই গাড়িতেই উঠাই দিছে ওর বেস্ট ফ্রেন্ড নাহিদের সাথে নাইমের। তো যাই, এখন তো আমাকে নামাই দিবে রাস্তায়। ওর বেস্ট ফ্রেন্ডের সাথে আবার 2টা ছেলে ছিল, রাসেল আর একটা কি জানি একটা নাম, সাইদ না রাশেদ নাম। তো এরকম যাই, এখন তো আমাকে নামাই দিবে, আপনার বাস তো এটা না, আপনার টিকিট ক্যান্সেল করে দেবো। এখন পরে ওই নাহিদ ভাইয়াটা কি করছে আমার জন্য, বলে কি সারা মানে রাস্তায় নামছে নাইমা, আরো 2জন ভাইয়া তো খেপছে, এই রংপুর চলো আমরা কে তুমি জানো আমার ভ্যান দেন। পরে যাই হোক আমার জন্য সারা রাস্তা সে দাঁড়াই ছিল, একবার বসে ওই সামনে গিয়ে ইঞ্জিনের ওখানে বসে অনেক কষ্ট করে গেছে। আর আমার যে গাড়ি ওটা আমার সিট বুকিং হয়, মানে লোকাল উঠাই দিছে সিট ইয়ে করে।
তবে রংপুর গেলাম, রংপুর গিয়া মনে হয় একটা নতুন জীবন পাইলাম। ও আরেকটা কথা বলা ভালো, নাইমের সাথেও আমার কোনোদিনও দেখা হয় নাই। ফেসবুকে চ্যাটিং, ফোনে কথা, আর ভিডিও কলে একদিন। সুপ্রদীপকে তো অল টাইম মানে প্রায় ভিডিও কল দিতাম, নাইমকে একদিন আমার ভিডিও কল। রংপুরে তুমি গেলা কার ভরসায়, কিসের জন্য যাচ্ছ? মানে তুমি এত নাম বলছো, আমি কনফিউজ হয়ে যাচ্ছি আসলে। নাইম, কখনো কখনো দ্বীপ, কখনো বাবু, কখনো কি, মানে এত কিছু কেন? মানে ফেসবুকে যাকে পাচ্ছ তার সঙ্গে সম্পর্ক হয়ে যাচ্ছে, এরকম কি ব্যাপার? ট্রু কনফেশন অ্যাকচুয়ালি। হ্যাঁ, তারপর বলো, রংপুরে গেলা তুমি কার ভরসায়? নাইম। অথচ তুমি তাকে একদিনও দেখো নাই? না। ওকে, বলো। প্রপার এডুকেশন অনেক ইম্পর্টেন্ট প্রিয় শ্রোতা, ফ্যামিলি এডুকেশন অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা ওর ফ্যামিলিতে ওর জন্য ল্যাক ছিল ডেফিনেটলি। হ্যাঁ, বলো তারপর। তো আমি মানে বাস থেকে নামলাম, নামার পরে দেখলাম নাইম। ওই নাইমকে দেখার পর আমার যে এত আগে পরে এত কিছু ছিল, আমি যে আল্লাহ সব ভুলে যাব, মানে ওর চেহারাটা দেখা। আর নাইম ওই যে মামতি নামের একটা মেয়েকে পছন্দ করতো, ফার্স্টেই বলছিলাম যখন আমি ওর সাথে ব্রেকআপ করলাম। তো ওই মামতি নামের মেয়েটাকেও ভুলে যাবে আমার জন্য। তো নাইম ছেলেটা কি মানে খুব শৌখিন ছিল, ও কক্সবাজার এখানে সেখানে ঘুরবে, কিন্তু ওই টাকাও জমাইছিল। নাইম আবার বেকার ছিল, বাট কাজ মানে হাত খরচ দিত ফ্যামিলি থেকে ভালোই। তো নাইম আমাকে মেসে রাখার পর ভাবতেছে যে জব দিয়ে দিবে, নাইলে ওই একটা জব করে আমাকে চালাবে। হ্যাঁ, নাইম আমাকে বিয়ে করবে, আমিও খুব রাজি, মানে আমিও রাজি যে এবার আমি একদম মন থেকেই চাচ্ছি যে কাউকে বিয়ে করব, সে হচ্ছে নাইম। মানে মন থেকেই, মানে মনে হলো কি যে আমার ফার্স্ট লাভ যদি সিজান হয়, তাহলে আমার লাইফের সেকেন্ড লাভটা হলো নাইম। তো যাই হোক, নাইম আমাকে মেসে রাখলো। তো ওইখানে কারমাইকেল যে ক্যাম্পাস, রংপুরে কারমাইকেল ক্যাম্পাসে সারাদিন ভাইয়াদের সাথে ছিলাম, তৌকির ভাইয়া, সাগর ভাইয়া, মানে ওইখানে গেলাম কি মানে সব খুলে কি আমি মনে করছি কি আমার যে ফ্রেন্ডটা, ওকে হয়তো সব বলছে আর কি, যে ফ্রেন্ডটা আর কি ওর মাধ্যমে লাইন করে দিছে, শান্তা আর কি, ও হয়তো বলছে, কিন্তু না, ও শুধু এটুকু বলছে ও বাইকে গেছে একবার, হ্যান তেন, হ্যাঁ বিয়ে হয় না এটা তো জানি, মানে এত কিছু বলে দিচ্ছে, এত কিছু হয়ে গেছে, ভাইঙ্গা বলে নাই। তো আবার বলছে কি, থাক আমার ফ্রেন্ডদেরকে এত কিছু বলা লাগবে না, শুধু এটাই বলবো তোমার ফ্যামিলি থেকে একটু টর্চার করতো, তুমি লাইফের ফার্স্ট কারোর সাথে ভাইগা আসছো, সেটা হলাম আমি নাইম। এটা, আর আমি তোমাকে বিয়ে করবো 6 মাসের মধ্যে, তোমাকে আমি খালি ডিপ্লোমাটা শেষ করে বিয়ে করব। তো আমিও খুব খুশি যে যাক, এখন মনে হয় একটা পারফেক্ট ছেলে পাইলাম এখন। তো কপালে জোরে তারে হারাইলাম যে সারাদিন কারমাইকেল ক্যাম্পাস, মানে ছেলেটা এখন আমাকে ফার্স্টে যখন গেছি নিজস্ব মেসে তুলে দিতে পারে নাই, কোথায় রাখবে, এর পায়ে ধরতেছে, আপু এখানে মেয়েদের এক্সট্রা হোস্টেল বলে, যে আপু একে একদিন রাখেন, আপু একে, ছেলেটা নাইম ছেলেটা যদি পারতো আমার একটা, সেই রংপুর কেউ জানতো না যে আমি গেছি ওইখানে, আমাকে কিছু খারাপ কিছু একটা করে আমাকে মেরেও ফেলে দিতে পারতো, কিন্তু না, ছেলেটা আমাকে সত্যি ভালোবেসে ফেলছিল নাইম। এদিকে হলো কি, ওই সুপ্রদীপ ছেলেটা যে চলে আসলো রিহ্যাব থেকে, 3 মাস পরে আসলো আইসা, ওই যে আমাদের যে গ্রুপে মিট হইছে, ওই গ্রুপ থেকে আমার নাম্বারটা নিল নাইম, আবার আমাকে যে নাম্বারটা দিছে, ওই নাম্বারটা আবার বলছে যে ওই নাম্বারটা তুমি কাউকে দিও না, কিন্তু ওই যে বেস্ট ফ্রেন্ড বিজয় নামের আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওকে দিলাম। তো ওরা বুঝতে পারে না, ওরা ফান করে নাম্বারটা গ্রুপে দিয়ে দিছে। তো আমাকে ফোন দিয়ে, হ্যাঁ তুমি জানো নাইমের আইডি আমি জানি, নাইমকে আমি সব বলে দেবো, মানে থ্রেট দিতেছে যে আমাদের বিয়ে হয়েছে। আমি বলছি কই আমাদের বিয়ে হয়েছে, আমাদের তো বিয়ে হয় না। কেউ আমি বলবো, ছেলে মানুষের মন বুঝো তো, জেলাস ফিল হবে, তোমাকে ছেড়ে দিবে, ভালো লাগবে। তখন আমি নাইমকে বললাম, নাইম আবার ওই এডিক্টেড মেয়েটার সাথে আমাকে রাখতেছে, মেয়েটার বিহেভিয়ার, মানে আমি চাচ্ছিলাম কি যে এখন একটা খোলামালা একটা জীবন, যে এখন আমার লাইফে কোনো শাসন থাকবে না, মানে কোনো পেইন থাকবে না, কোনো প্যারা থাকবে না, একদম সিম্পলি একটা স্বাভাবিক একটা মেয়ের লাইফটা যেমন হয় সেরকম। মানে 1-2 মেসে রাখলো, পরে আর দেখতেছে আর মেসে রাখাটা পসিবল হচ্ছে না নাইম, পরে ওই এডিক্টেড মেয়েটা একটা বাসা ভাড়া নিয়ে থাকলো। মানে কি বলবো, ওই মেয়েটার সাথে যখন আমি রাত্রে ছিলাম, নাইম আমাকে রেখে আসলো, ওই মেয়েটা, তার হাজবেন্ড বাইরে থাকে, সে বাইরে থাকে, সে রাতে একটা ছেলে ডাকে আনছে ঘরে, তার সাথে আমার সামনে উল্টাপাল্টা শুরু। এখন আমার তো ফোন নাই, এখন আমি কি করবো, আমি বলতেছি কি আপু, এখন আমার ঘরে থেকে যে বের হবো, তাও আমি কি বলবো, আবার বলতেছি কি, আরে না ও ডোন্ট মাইন্ড, আরে ওই মাইন্ড করবো না, কি হয়েছে তাতে, এগুলো বলতেছে। আমি বলছি কি আপু আপনার কি কোনো স্মার্টফোন আছে, বলছে হ্যাঁ। আমি বলছি একটু দেন না, মানে এখন আমি ওইদিক ঘুরে টাইমটা পাস করতে হবে। পরে আমি যাই হোক ফোন নিয়ে ওইদিক মনে ঘুরা, যাই হোক ফোন টোন টিপাইলাম আমি কিছুক্ষণ, তারপর যখন পরে ছেলেটা চলে গেল, পরে আমি আর কি বলবো, মেয়েটার সাথেই ঘুমাইলাম রাত্রে, ওই ছেলেটা চলে গেল। সকালে ওঠা নাইমকে বলি, নাইম তো চোখ না, ও আমার ফ্রেন্ড, দেখো এখন ওর সাথেই তোমাকে থাকতে হবে, দেখো
তুমি হালকা ওর সাথে কাজ টাজ করবা, তোমার খালার ওখানে থাকলে কি তুমি পেনে ছিল না, তাইলে তুমি এখান থেকে এখানে ভালো আছো না। ও আমারটা বুঝতেছে না, ও বলতেছে তুমি হয়তো এখানে ভালো আছো। আর নাইমের আবার একটু রাগ বেশি আর শ্বাসকষ্ট সমস্যা কিছু হইলে আমি হাত কাটলাম, কিন্তু আমি যদি আবার ক্ষতি করতে চাই ওর হাত পা কাইটা আসে, মানে ওর জন্যই পারলাম না কিছু, নাহলে আমি যাই হোক। পরে আমি মেয়েটার সাথে আমি কিছুতেই থাকবো না। আর সুপ্রদীপ আইসাও থ্রেট দিতেছে। পরে আমি নাইমকে বললাম কি নাইম এরকম এরকম সুপ্রদীপের সাথে আমার বিয়ে হয়েছে। বল কি নাইম মানে তুই স্টক করে একদম কি? আমি বলছি হ্যাঁ সুপ্রদীপ বিয়ে হয়েছে, আমি চলে যাবো। বদনাম যে ওর সাথেই গেছিলাম, থাকা ওর সাথেই চলে যাই। তো যাই হোক গেলাম। তো সুপ্রদীপ আমাকে নাইম টাকা দিল, আবার টাকা পয়সা দিয়া আমাকে বাসের টিকিট কেটে দিল। যাওয়ার সময় আমার দিকে একটু ফিরা তাকাইলেই কষ্ট লাগে, মানে ও কান্না করে। সাগর ভাই সবাইকে জয় ধরে কান্দাছি, ভাইয়া আমি চলে যাব। সবাই এখন তো সবার কাছে যে হাইড রাখছে ব্যাপারটা, যে বলা যাবে না ওর এত কাহিনী। তো সাগর ভাই বলছে এই তুই যাবি কেন, তুই না বাইকে আসছিস, নাইমকে বিয়ে করবি। আরে বিয়ে খাই না কতদিন রে, হ্যাঁ কত একটা মজা। কিরে তুই যাবি কেন? আমি বলছি সাগর ভাই আমার না যাইতে হবে, আমার ফ্যামিলির কথা মনে পড়ছে। মিনাজ ভাই জিজ্ঞেস করতেছে এই তুমি আর আনছো কেন, হ্যাঁ একটা মেয়ে আনছো এখন তুমি পাঠাই দিতেছো নাইম রে, ভুল বুঝছে না বলে থাক ভাই ও যাক। গেলাম ঢাকায় গেলাম। ও সুপ্রদীপ বলতেছে তুমি আমার কাছে আসে, আবার তুমি আমার কাছে চলে আসো, আমি তোমার সব খরচ দিব, আমি তোমাকে বিয়ে করব। গেলাম রংপুর থেকে ঢাকা আসতে অনেক টাইম লাগে, 8-9 ঘন্টা। রাত 11টার গাড়িতে উঠছি, সকাল 9টার সময় নামছি গাড়ি থেকে, পুরাই টায়ার্ড। আসলাম আবার বাবুবাজার আসলাম, বাবুবাজার আসা দীপকে ফোন দিলাম, দীপ কই তুমি? আসলো। আচ্ছা বলে কি আমি তো তোমাকে শুধু দেখতে চাইছিলাম, আমি তো তোমাকে আনতে চাইনি। এটা একটা কথা, এটা একটা কথা দীপ। আচ্ছা হ্যাঁ কি, আমি তোমাকে শুধু আনতে চাইছি, মানে দেখতে চাই, আমি তোমাকে আনতে চাই নাই তো। ও নগদ পোল্টি, কি করব এখন? আমার তখন এমন কেউ নাই আমি তাকে ফোন দিয়ে বলবো ভাই আমাকে একটু আশ্রয় দেন কোথাও। হ্যাঁ আশ্রয় কেন দিবে না, আমি একটু যুবতী মেয়ে দিবে, কিন্তু ওই যে সুযোগে সৎ ব্যবহার করার জন্য সবাই। তো এই কথাগুলো ভাবি কার কাছে যাব। আবার নাইমকে আমি ফোন দিয়ে বললাম, নাইম বলে কি তুমি সোজা তুমি চলে আসো রংপুর। হ্যাঁ নাইমের এক কথা, তুমি রংপুর চলে আসো, আমি তোমাকে ওই ছেলের এখন সুপ্রদীপ বলে কি আমি না তোমাকে একা ছাড়বো না, আমিও না তোমার সাথে রংপুর যাবো, টাকাটা কি ওর বাবা দিবে? হ্যাঁ মানে এমন একটা অবস্থা। আবার নাইম এক্সট্রা আবার টাকা পাঠালো, 500 টাকা করে টিকিট, আবার এক্সট্রা টাকা পাঠালো, ও আসবে ঠিক আছে আসুক। গেল সকালে, পরে ওর ফ্রেন্ডরা সবাই জানছে মোটামুটি যে এনতেন ও মেবি ওর হাজবেন্ড, তাহলে নাইম তুই কেন ওর জন্য এত কিছু করবি, সবাই স্বাভাবিক। তো নাইম তো কান্না করে, নাইম তো আমাকে আসতে দিবে না। তো যাই হোক নাইম বললো ঠিক আছে আবার টাকা পাঠাই দিই, তুমি আবার চলে যাও ঢাকায়। তো ঢাকায় চলে আসলাম ওর সাথে। আবার রংপুর থেকে নাইম বললো যে থাক তোমরা চলে যাও, তোমরা তোমাদের মতো সুখী মানে হ্যাপি একটা লাইফ করো। তো যাই হোক আসলাম। আসার পরে সুপ্রদীপ আবার হ্যাঁ আমি তো তোমাকে শুধু একটু দেখতে চেয়েছিলাম, এখন তুমি আবার আনলা, তুমি আবার আমার গলায় ঝুলে আসলা, আমি তোমাকে দিয়ে এখন কি করব? এখন আমাকে রেখে আসছি সোহান ভাইয়ের বাসায়, মানে এই বাবুবাজারে একটা সোহান ভাই, তার বাসায় রেখে আসছে। রেখা এখনো আমার কোনো খোঁজ খবর নেয় না। নাইমকে ফোন দিছি, নাইম বলছে ভালো আছে, আমি বলছে হ্যাঁ ব্যাস এত কথা নেই। নাইমের সাথে তো আমরা কেন আমাকে পাঠাই দিল, ভালো মতো কিছু না আসুই না। তো সুপ্রদীপ ছেলেটা আবার পোল্টি, ওই যে আবার তো আবার বলতেছে কি ভাই জান্নাত কই? বলছে জান্নাত তো ঘরে। জান্নাতকে একটু বের করেন, আমি ওকে একটু ঘুরায় টুরায় নিয়ে ইয়ে করো। তো সোহান ভাই আবার আমাকে বুঝাইলো দেখো ও কিন্তু একটা এডিক্টেড ছেলে, তোমার লাইফটা শেষ হয়ে যাবে, তার থেকে তুমি সারা জীবন মানে বিয়ে করো না, তুমি এমনি থাকো, তাও তুমি ভালো থাকবা। তুমি যে লাইফটা পার করে আসছো তোমার ওই লাইফটা আবার যেতে হবে যদি তুমি এই ছেলেটাকে বিয়ে করো। আমি বলছি তাই? পরে আমি ছেলেটাকে মানে দীপকে মানা করছি, আমি তোমাকে বিয়ে করবো না। সোহান ভাইয়ার খুব ক্লোজ একটা ফ্রেন্ড হচ্ছে হৃদয় ভাই, পচা হৃদয় যাকে বলে সবাই ডাকনাম পচা হৃদয়, সে একজন ডিজে। তো আমি আবার নাচ গান এগুলা খুব পছন্দ করি আর কি। তো সে এরকম বললো কি যে তুমি নাচ গান খুব লাইক করো, তাহলে কাজ করো তুমি পচা হৃদয় ভাইয়ের কাছে চলে যাও, তো দেখো সে তোমার লাইফটা কিছু একটা করে দিবে। তো এরকম নদীর ওপার বলে যেটাকে, তো পচা হৃদয় ভাইয়ের কাছে আমাকে দিয়ে আসলো। আজকে 2 দিন হলো তার বাসায়। পচা হৃদয়ের নামটা কিরকম, মানে বুঝলাম না, পচা হৃদয় কেন তার নাম? হ্যাঁ তার নাম পচা হৃদয় কারণ তার লাইফে অনেক কিছু আছে, ছোটবেলা থেকেই সে একা একা ছিল, তো এরকম ভাবে তার নাম পচা হৃদয় হয়ে গেছে। ওই ডিজে নাচ গান করে, তো এরকম অনেকে আছে না নাম বানায় দেয়, বা অনেক কাহিনী আছে, তো তার সেজন্য এখন এগুলো বলা শেষ করা যাবে না। তো যাই হোক তার নামে পচা হৃদয় হয়ে যায়। তো এরকম সোহান ভাই দিয়ে আসে, বলে যে ভাই ওকে একটু আপনার কাছে রাখেন, একটু নাচটা শিখান, আপনার সাথে নিয়ে ওকে একটু ফাংশনে নিয়ে যাবেন, নিয়ে তারপর দেখেন ওর লাইফটা একটু সেটেল করে দেন কি হয়। তো
তো এদিকে আবার পচের মানে হৃদয় ভাই আর তার ওয়াইফ, তো তাদেরও অনেক কাহিনী আছে। তো যাই হোক, এখন আসছি এখানে 2 দিন হইলো। তো এরপর এই সুপ্রদীপ ছেলেটা আমার ফোন টোন সব কিছু নিয়ে যায়, মানে এরপর থেকে আমাদের 2-3 দিন হলো ওর সাথে আমার আর কোনো কন্ট্রাক্ট হয় না, ও কখনো চেষ্টা করে নাই। তো তোমার এখন প্ল্যানটা কি তাহলে? প্ল্যানটা হ্যাঁ বলি আমি। তো আমি নাইমকে আবার কল দিছিলাম, তো নাইম বললো যে দেখো কি হয়। এখন নাইম ওইখানেও তো নিয়ে যেতে পারবে না। তুমি তাহলে কি করবা? তোমার প্ল্যানটা কি, লাইফের প্ল্যানটা কি? জানি না। বাসাতে যোগাযোগ করছিলা? বাসায় তো ত্যায্য, কেউ আমাকে চায় না। তোমার মা? না। প্রিয় শ্রোতা, 16 বছরের জীবনের যে গল্পটা এখানে আপনারা শুনলেন, এই রকম গল্প সমাজে খুব বিরল না, এবং এই গল্পে আমাকে নতুন করে বলার কিছুই নেই যে ওর এই জীবনের পেছনে দায়ী আসলে কে। তবে এটা ঠিক যে ও যে পরিবেশে বড় হয়েছে সেই পরিবেশ অনেকখানি দায়ী, আর এই পরিবেশেও যে ছেলেমেয়েরা ভালো থাকে না বিষয়টা এরকম না। তবে এটা ঠিক যে আমি কয়েকটা প্রশ্ন আমি তোমাকে করতেই চাই। একটা হচ্ছে যে তুমি যেই অবস্থার মধ্যে আজকে এসছো, যে তোমার কোনো ভবিষ্যৎ জানো না, 16 বছর বয়স তোমার, এবং আমরা তোমার ভবিষ্যৎ নিয়ে খুব আতঙ্কিত, চিন্তিত। বাংলাদেশের সামাজিক অবস্থায় একটা মেয়ে 16 বছর বয়সে কোথায় থাকবে, কি করবে না করবে, যার কোনো ঠিক ঠিকানা নাই, তার অবস্থান কোথায় হবে ভবিষ্যতে, সেটা ভালো কিছু আমাদের মনে করা, আমাদের জায়গাটা থেকে, আমাদের পারিপার্শ্বিকতা যা বলে সেটা, সেই অবস্থা আসলে আমাদের মন থেকে আসছে না। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা ভালো কিছু মনে করতে পারছি না। কিন্তু তোমার এই অবস্থার জন্য মূলত দায়ী দুজনই আমি মনে করি। একটা যেটা হচ্ছে যে ভুল তুমি বারবার করতে পারো না। ভুল একবার হতে পারে, 2বার হতে পারে, 3বারের বার ভুল আর ভুল থাকে না, সেটা অপরাধ হয়ে যায়। তুমি বহুবার ভুল করেছো, আমি যেটা মনে করি। তবে এই ভুলের মধ্যে তোমাকে ঠেলে দেওয়া হয়েছে, তোমার ফ্যামিলি তোমাকে ঠেলে দিয়েছে, এবং তোমার খালু তোমার কথা যদি বিশ্বাস করে নেই, তারা যেই অবস্থার মধ্যে তোমাকে রেখেছে সেটা তোমার জন্য কাঙ্ক্ষিত না, এবং সেটার জন্যে তুমি ফ্যামিলির থেকে স্কেপ করাটাও উচিত হয় নাই। কারণ তুমি মনে করেছো যে পরিবার থেকে বের হয়ে একটু সুখ খুঁজে নেই মানুষের মধ্যে। সেই সুখটা তো পরিবারের চেয়েও জঘন্যতম অবস্থা হচ্ছে চারপাশের পরিবেশ। কারণ সবাই এখানে ইন্টারেস্ট খুঁজবে, কেউ তোমার পয়সার কথা চিন্তা করবে, কেউ তোমার রূপের কথা চিন্তা করবে, কেউ তুমি নিজেই সেটা বুঝেছো, এবং বোঝার পরেও তোমার ঘর থেকে বের হওয়াটা ঠিক হয়নি। এটুকুই বলবো। তোমার খালু যদি আজকের এই অনুষ্ঠানটা শুনে থাকে, তাহলে তাদেরকে অনুরোধ করতে পারি আমাদের লাখ লাখ শ্রোতাদের পক্ষ থেকে, যে না, তোমার প্রতি যেন অবিচার না করা হয়। কারণ তোমার বয়সে তুমি ভুল করতেই পারো, 16 বছর বয়স মাত্র তোমার, কিন্তু তাদের ভুল করাটা উচিত হয়নি। তোমাকে এই বয়সে ত্যায্য করাটা উচিত হয়নি, এবং ত্যায্য করার কোনো সিস্টেম আমি যত জানি বাংলাদেশের আইনে এটা নাই, ত্যায্য করার বিষয়টাই নাই বাংলাদেশের আইনে। সো তুমি যদি এখন থানাতে পুলিশের কাছে যাও, নিয়ে যদি বলো যে আমি একটা সেফ কাস্টাডি চাই, কিংবা তুমি যদি বলো যে আমার যে পরিবারে আমি বড় হয়েছি, আমার প্রপার অধিকার আছে সেখানে করার, পুলিশ তোমার জন্য সে ব্যবস্থা নিতে পারে। এবং বাংলাদেশের এরকম অসংখ্য মানবাধিকার সংগঠন আছে যাদের কাছে গিয়ে তুমি তোমার সুন্দরভাবে বড় হয়ে ওঠার জন্য যে এই দাবিটুকু করার, সেটা তুমি করতে পারো। তবে আমি নিশ্চিত নই যে তারা তোমাকে আদৌ সেই সুন্দর ভবিষ্যৎ দিতে পারবে কি পারবে না। তবে তাওয়াক্কাল তু আলাল্লাহ, সবসময় পজিটিভ মনে করাটাই উচিত। নিশ্চয়ই যিনি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি ধর্মভীরু মানুষ হিসেবেই তোমাকে এতটুকু বলতে পারি, তিনি তোমার রিজিক নির্ধারণ করেই পাঠিয়েছেন। তবে কোনো ভুল না করাটাই উচিত হবে এরপরে। তুমি যে অবস্থায় আছো না কেন, যার কাছে আছো না কেন, সে ভালো মানুষ হোক, তোমার প্রতি ভালো আচরণ করুক, সেটা আমি চাইব। কিন্তু এটা ঠিক যে এর চেয়েও ভয়ানক কিছু হতে পারে তোমার জীবনে, তুমি সে রাস্তাতেই পা বাড়িয়েছো, এবং সে ভয়ানক কিছুটা যাতে না আসে সেজন্যই আজকের এই সিক্রেটসে তোমাকে আমি তুলে ধরলাম। আমি শুধু একটা কথাই বলি, যত অবস্থায় খারাপ হোক না কেন, যতই হোক না কেন, পরিবার একটা ছেলে মেয়ের বড় হওয়ার শেষ আশ্রয়স্থল। পরিবারের জায়গাটাকে ঘোলাটে করে কোনোভাবেই এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের পায়ে দাঁড়াতে পারছেন, যতক্ষণ না পর্যন্ত আপনার নিজেকে নিজে বিয়ার করার মতো ক্যাপাবিলিটিস আছে, ততক্ষণ পর্যন্ত পরিবারকে বর্জন করে এমন কোনো সিদ্ধান্তই নেওয়া উচিত না যেটা আপনাকে বিপদের মুখে ঠেলে দেবে। মেয়ে হলে তো আরও বেশি বিপদ, আমাদের সামাজিকতা সেটাই বলে। প্রিয় শ্রোতা, আজকের এই সিক্রেটসের আমরা আজকে জান্নাতকে বা বৈশাখীকে তুলে ধরলাম। আমরা বিশ্বাস করি অনেক বৈশাখী হয়তো বা আজকের এই গল্পটা শোনার পরে নিজেদেরকে শুধরে নেবে, এবং বৈশাখীকে যারা বড় করছেন তাদের ফ্যামিলিতে যদি বৈশাখীর মতো হয়ে থাকে, আমাদের আজকের বৈশাখীর মতো, তার প্রতি প্রপার জাস্টিস করুন। কারণ আপনারা মনে করতে পারেন যে ও একটা ছোট বাচ্চা, ওর আচরণ কেন এরকম হবে। এখানে অবশ্যই মনে রাখা উচিত সব বাচ্চার আচরণ একরকম হয় না, এবং প্রত্যেকটা বাচ্চার মধ্যেই ভালো মন্দ গুণাবলী আছে। অনেক সময় দেখবেন ওদের আচরণ পছন্দনীয় হচ্ছে না, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যার আচরণ পছন্দ হচ্ছে না তার যদি ভালো গুণগুলো জানেন। সো ফাইন্ড আউট করার চেষ্টা করুন যে ওদের মধ্যে ভালো গুণটা কী আছে, এবং সেটাকে পেট্রোনাইজ করুন। সো আজকের মধ্যে এখানেই শেষ করছি প্রিয় শ্রোতা। আগামী রবিবার রাত 11টায় আমার সঙ্গে আবারও দেখা হবে।